দেশ জুড়ে উৎসবের আবহ, ভোটের আবহ, আছে উদ্বেগ এবং অনিশ্চয়তাও। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতার ঝুঁকি আছে, প্রশাসন এবং কমিশনের সামর্থ্য, নিরপেক্ষতা, ভোটারের নিরাপত্তার প্রশ্নগুলো ক্রমশই জোরালো হচ্ছে। সম্প্রতি শেরপুর ও ভোলা সাম্প্রতিক সংঘর্ষে প্রাণহানি এবং আহতের ঘটনায় স্পষ্ট ভোটে পেশিশক্তি ও ভয়ভীতি ঠেকাতে নির্বাচন কমিশন কতটা প্রস্তুতি নিয়েছে সেটিও মাঠে জোরালো আলোচনার বিষয়। এর মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ৩ শতাধিক তারা মাঠে থাকবেন বলে জানিয়েছে ইলেকশন কমিশন। গণভোট নিয়ে আলোচনা আছে কিছুটা বিভ্রান্তিও, অনেকেই এখনও জানেন না হ্যাঁ না ভোটের অর্থ কী, এবং এ বিষয়ে তাদের সচেতনতার প্রসঙ্গটিও বারবার আলোচনায় আসছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, সুষ্ঠু ভোটের পথে বাধাগুলো কি আছে, আস্থার সংকট কোথায়, সে বিষয়গুলো নিয়ে আজকের ডেডলাইন বাংলাদেশ। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। আর স্টুডিওতে আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন জনাব বদিউর রহমান, সাবেক সচিব, সাবেক চেয়ারম্যান এনবিআর, রয়েছেন জেসমিন টুলি, নির্বাচন বিশ্লেষক, তিনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং সাবেক অতিরিক্ত সচিব। স্বাগত আপনাদের দুজনকে। এবং রয়েছেন সিনিয়র জার্নালিস্ট ও কলামিস্ট জনাব মাহবুব কামাল। এছাড়াও আমার সামনে রয়েছেন কিছু তরুণ শিক্ষার্থী যারা প্রথমবারের মতো ভোটার, তারা ভোট দিবেন। এই তরুণ ভোটারদের কাছ থেকেও আজকে আমরা তাদের মতামত নেব, তাদের প্রশ্ন শুনবার চেষ্টা করব। এছাড়াও আলোচনার এক ফাঁকে আমরা মাঠ পর্যায়ে ভোটের চিত্রটি কেমন সেটিও জানবার চেষ্টা করব। শুরু করতে চাই জনাব বদিউর রহমানের কাছ থেকে। জনাব বদিউর রহমান, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভোট নিয়ে নিশ্চয়ই আপনার মনেও এক ধরনের উত্তেজনা আছে, কারণ গত 3টি নির্বাচনে জনগণের যে সবচেয়ে বড় আমানত যেটি ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটি স্বচ্ছ ছিল না, উন্মুক্ত ছিল না এবং নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, কলঙ্কিত হয়েছে ভোটের অধ্যায়গুলো। এই ভোটটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং ভোটের যে চিত্র দেখছেন মাঠে, যতটুকু আপনি খেয়াল করেছেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে বলি, আমার এই ভোট নিয়ে কোনো উত্তেজনা নেই। তার কারণ আমি আগে 3টা ভোটও দিয়েছি। 1970 থেকে আমার এই তরুণরা প্রথম ভোট দিবে এবার, আমি প্রথম ভোট দিলাম 1970। তো উত্তেজনা নাই, কিন্তু আমার এটা উপভোগ করার খুব আগ্রহ আছে। আমি উপভোগ করছি। আমার বাসার সামনে দিয়ে যখন মিছিল যায় তখন কাব্যিক স্লোগানগুলো আমি উপভোগ করি। যেমন আমার ওখানে একজন বাজাদের প্রার্থী, বাজাদ হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফেব্রুয়ারিতে ভোট হবে, ভাষার মাস। আমি নর্মালি বাংলায় একটু বলতে চাই আর কি, বাজাদ যেটা বিএনপি। আর একটা হইল আগে আলী ছিল, এখন আছে বাজাই, বাংলাদেশ জামাতে ইসলাম। তো এই 2 দলের মিছিল এখন বেশি হচ্ছে। তো বাজাদের প্রার্থীর নাম হইল টুলি। তো একদল স্লোগান দিচ্ছে যে ভোট দেব কিসে, ধানের শীষে, টুলিয়াফার দুনয়ন, এলাকার উন্নয়ন। আর এদের বিরোধীরা যাওয়ার সময় একটু বলতেছে পরে দিয়ে যে নাম তার টুলি, আমরা গেছি ভুলি, নাম তার আরমান, রাখবে মোদের সম্মান। এটা জামাতের প্রার্থী। আরও মজা দেখলাম যে চল চাতুরি করে কলা কৌশলে নির্বাচনের যে বিধিনিষেধ আছে নির্বাচন কমিশন, সেগুলার ফাঁক গলিয়ে সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজ সারতেছে। যেমন একটা বড় মানুষের জন্মদিন উপলক্ষে দাতব্য সেবা দেবে, চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প। তো সে মেডিকেল ক্যাম্প দেবে, ওষুধও দিচ্ছে ফ্রি, কিন্তু আসলো কে? আসলো তাদের একজন প্রার্থী। তার সাথে সবাই ছবি উঠাচ্ছে, চলছে, জিন্দাবাদ চলতেছে। আবার আরেকজন ওই এলাকার 2 রোডের বাসিন্দাদের কথাবার্তা হবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে, তাকে করে ফেলছে প্রধান অতিথি। কারা করল? ওরা। একটা লাভ হচ্ছে এখন, এমনি তো অনেকে চেনে, তারপরে সালাম পাচ্ছি প্রচুর। এবং যেই পরিমাণ কাগজ দিচ্ছে মসজিদে, রাস্তায়, সবগুলা জমালে বোধহয় টাকা 20 তো কেজি হিসেবে অন্তত পাবো হয়তো। আচ্ছা, টুকটাক মন্দ হবে না আর কি।
ভোটটা নিয়ে আমার একটা রিজার্ভেশন আছে। এখন কেউ আমাকে আলীর দোসর বলবে কিনা আমি জানি না, কারণ আমি কোদালকে কোদাল বলি। আমার 3টা বইতে সবগুলো আমি ডাইরেক্ট লিখেছি। এগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না। তার কারণ তাকে ভোট দিয়ে নাস্তানাবুদ করে মুসলিম লীগ বানাই দেন, আলী মুলি হয়ে যাক, কিন্তু আপনি গায়ের জোরে তাকে বাদ দিয়ে দিবেন, ভোটে আসতে দিবেন না, আরেক পার্টি জাতীয় পার্টি কি বলবেন যে ওরা তাদের দোষ দেবেন না, তাহলে তো এটা মাস্তানি হইতেছে, স্রেফ মাস্তানি। এটা দিয়ে তো ভোট ইনক্লুসিভ হয় না। তার মধ্যে আবার সবসময় আমরা বলি বা শুনি যে কিংস পার্টি বলে কি একটা কথা থাকে, কে কাকে পোষে। এখন সেই পোষার মধ্যে সরকার প্রধান যার নিরপেক্ষ হওয়ার কথা, প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী, আমাদের জন্য বড় মান সম্মানের স্তম্ভ তিনি যখন আকবরের বৈরমখা হন, নাবালক আকবর যখন সম্রাট হয় তখন তার একজন বৈরমখা ছিল। এরা যদি ইতিহাস পড়ে থাকে জানবে। তো সরকার প্রধান নিরপেক্ষ হতে গেলে বৈরমখা হইতে পারেন না। আর আন্দোলনের প্রথমেই যদি ক্ষমতা এসে বলা হয় যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এটা মেসেজটা খারাপ হয়ে যায়। এবং সে ছাত্ররা নিয়োগকর্তা যদি গায়ের জোরে ক্ষমতায় সরকারে আসে, তাহলে পরবর্তী ছাত্রদের জন্য এটা মারাত্মক খারাপ হয়। তারাও ভাববে আরেকবার এরকম কিছু হলে আমি এটা হতে পারবো। আমরা একটু কি অন্য অতিথি থেকে শুনে আসি। আপনাকে আমি মাঝখানে থামাতে চাইনি, কিন্তু এটির যদি সংক্ষেপে আরেকবার আসলে আপনি উত্তরটা দিবেন যে ইনক্লুসিভ ইলেকশনের যেই আকাঙ্ক্ষাটা আপনি আওয়ামী লীগকে কেন্দ্র করে করেছেন, এটা কি আমরা ভুলে যাব যে বিগত ইলেকশনগুলো ওনারা কিভাবে করেছেন এবং মানুষকে কিভাবে ডিসফ্র্যাঞ্চাইজ করেছেন, এবং সেটার একটা কনসিকুয়েন্স, এবং কিভাবে রক্তপাত ঘটিয়েছেন, কিভাবে মানুষ হত্যা করেছেন, কিভাবে একটা সিস্টেমকে তারা ধ্বংস করেছেন, সেই ধ্বংসের যে একটা কোল্যাটারাল ড্যামেজ হিসাবে একটা জাতি কতটা খারাপ অবস্থার মধ্যে এসে পড়েছে, যে একটা কালেকটিভ উইলের রিফ্লেকশন হচ্ছে যে তাদেরকে এই নির্বাচনে রাখা যাবে না। এটা মনে করেন কিনা, এই উত্তরটা পরে আপনার কাছ থেকে নেব। জেসমিন টুলি আপা, আপনি নির্বাচন সংশ্লিষ্ট অনেক কাজ করেছেন, কমিশনের জন্য অনেক রিফর্মের সুপারিশ আপনি করেছেন ইলেকশন কমিশনের জন্য। সো ফার দেখেন আস্তে আস্তে একটু কি বলে যে একটু হিটেড হচ্ছে, একটু উত্তাপ ছড়াচ্ছে। যদিও অনেকে বলছেন যে বাংলাদেশে এতদিন পরে নির্বাচনে যেই ধরনের টেনশন হওয়ার কথা সেরকম টেনশন এখনও তৈরি হয়নি, মোটামুটিভাবে ভোটের মাঠ এখনও শান্ত আছে, কিছু কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটতে শুরু করেছে। আপনি ফোরকাস্ট করতে পারেন কিনা যে সামনের দিনগুলো কেমন যাবে? অনেক ধন্যবাদ। আসলে আমরা সামনের দিনে কেমন পরিবেশটা দেখব এটা ডিপেন্ড করবে যে আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, মূলত 2টা জোটই। এই জোটের যারা নেতা তারা কিভাবে বক্তৃতা দিচ্ছে, তারা কিভাবে মাঠ গরম করছে। তারা যদি উস্কানিমূলক বক্তৃতা দেয়, তারা যদি সেই পুরনো ধারার মধ্যেই ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু নিচের দিকে যেসব নেতা কর্মীরা যারা কাজ করে তাদের মধ্যে সহিংসতা ভাবটা বেড়ে যাবে এবং সংঘর্ষও বেড়ে যাবে। সেই জন্য এখানে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক বড় এখন যে 2 দল আছে, এই 2 দলের নেতৃত্বস্থানীয়দের। তারা যদি দায়িত্বশীলের পরিচয় দেয় তাহলেই সম্ভব যে পরিবেশটা ঠিক থাকে। এখন পর্যন্ত বড় 2 নেতার বক্তব্য তো আমরা টেলিভিশন পত্রিকাগুলো জোটের মানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সমাবেশগুলো কিন্তু খুব ব্যাপকভাবে প্রচার চলছে। সেখানে বক্তব্যগুলো আপনি খেয়াল করছেন, কিছু কিছু বক্তব্য তাদের মধ্যে কোনো ধরনের সংযম আপনি দেখছেন যে মোটামুটিভাবে তারা কি পিছনের দোষারোপের বিষয়ের উপর ফোকাস করছে, নাকি তাদের ফিউচার ডিরেকশন, ফিউচার বাংলাদেশের দিকে বেশি? আসলে এই যে আমাদের সামনে যে তরুণরা বসে আছে, মূলত তাদের দিকে যদি তাকায় আমাদের রাজনৈতিক নেতারা, তারা বক্তব্য তো তাহলে পিছন দিকে তারা কাদা ছোড়াছড়ি করতো না। আসলে দেখেন এই 2 জোটের প্রধানই কিন্তু একসাথে ক্ষমতায় গেছে, একসাথে ইলেকশন হয়েছে, একসাথে তারা সরকার গঠন করেছে। এখন তারা মুখামুখি বলে সেই পুরনো জিনিস টেনে আনছে। 2 পক্ষই কিন্তু এটা করেছে। তাহলে এরা কি আশার আলো দেখবে? এরা তো দেখবে এরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে এদের কর্মসংস্থানের কি আছে,
কোন দল তাদের কর্মসংস্থানের জন্য কি ব্যবস্থা করছে। কারণ এরা যখন চাকরির বাজারে আসবে তারা দেখবে চাকরিটা কেমন, যদি ব্যবসা করতে চায় ব্যবসার নিরাপদ অবস্থাটা দেখতে চায় যে কেমন নিরাপদ আছে, তারা হতে পারতো আমাদের কাছে আদর্শ, এই তরুণদের কাছে আদর্শ যে একটা নেতা, দেশের নেতা কেমন হয়, তার কথা কেমন। কিন্তু আমরা কিন্তু পিছন দিক থেকে একটুও মানে পিছনের যে ধারাটা তার থেকে বেরিয়ে আসতে পারিনি, আমার কাছে তাই মনে হয়েছে। এবং যদি আমরা বের হয়ে আসি, যত আমরা ইলেকশন কমিশনের উপর দোষারোপ করি তাতে লাভ হবে না, সামনের দিনগুলো সংঘাতময় হয়ে যাবে। জনাব মাহবুব কামাল, নির্বাচনের মাঠে নেতারা বা দলগুলো যেভাবে আছে সেটা কি সেই পুরনো বিতর্কেরই পুনরাবির্ভাব ঘটছে, নাকি ফিউচার কোনো ডিরেকশন আছে? আপনার কাছ থেকে শুনবো একটু দুই দলের দুই প্রধান নেতা কি বলছেন, শুনে আসি। 12 তারিখে আপনাদেরকে সোচ্চার হতে হবে। পারবেন সোচ্চার হতে? 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। আমরা সব সময় বিএনপি করি যারা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। জনাব মাহবুব কামাল, কিছুটা উন্নয়নের কথা আছে, আবার কিছুটা পারস্পরিক দোষারোপের প্রসঙ্গ আছে। শুনেন, দুইজনের বক্তৃতা শুনলাম তো, আমার উইনস্টন চার্চিলের একটা কথা মনে পড়ল। সেটা হচ্ছে, এ গুড স্পিচ ইজ লাইক মিনি স্কার্ট অফ এ ওম্যান, লং এনাফ টু কাভার অনার অ্যান্ড শর্ট এনাফ টু ক্রিয়েট কিউরিওসিটি। চমৎকার। যে ভালো বক্তৃতা হচ্ছে মেয়েদের না, বোঝা গেছে, হ্যাঁ, স্কার্টের মতো। জি, তো clear. মানে লং এনাফ টু কাভার অ্যান্ড শর্ট এনাফ টু টু ড্র কিউরিওসিটি। কিউরিওসিটি। আমরা এখানে কিছুই পাইলাম না। এটা নাইদার না, মানে এটা তো আমরা একটা ক্লিপ দিলাম আলোচনার খোরাক হিসাবে, আচ্ছা, যাই যেহেতু হোক। আমরা আচ্ছা। বলছি যে পারস্পরিক দোষারোপের ক্ষেত্রে কি আমরা রয়ে গেছি, নাকি আমরা ফিউচার ফরওয়ার্ড লুকিং হয়েছি? বলছি, দেখেন, মানে পার্সোনালি উনিও বললেন একই কথা। দি গ্রেটেস্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি হচ্ছে উদাসীনতা। আমি কিন্তু উদাসীন, আই মিন ডিফারেন্ট অ্যাবাউট নেক্সট ইলেকশন। হ্যাঁ, কী কারণে? আমি এটা বহুদিন ধরে বলতেছি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, আমাদের কোনো মিড টার্ম সলিউশন নাই, আমাদের কোনো লং টার্ম সলিউশন নাই। দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন, স্বর্গ থেকে যদি কেউ এসে ইন্টারফেয়ার করে ভালো করে দিয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে এভলিউশন, বিবর্তনের মাধ্যমে। এইটা সেঞ্চুরির ব্যাপার, ওভার দি সেঞ্চুরি। ডাচ ডেনিশরা যেভাবে সভ্য হয়েছে। কিন্তু একটু থামাই, প্রথমটা সলিউশন তো আপনি যে এটা হবে না। জুলাই সনদ যেটা হয়েছে এটাকে ডিভাইন সলিউশন বলতে পারেন না? না না, কি করে ডিভাইন সলিউশন? কারণ এটা তো নেক্সট, ওনারা তো বলছেন যে এটা নেক্সট 50-100 ইয়ার্সের জন্য একটা কি বলবো যে চার্টার ফর ফিউচার বাংলাদেশ। শুনেন, পলিটিক্সে রেটোরিক শুনতে শুনতে না উই আর মানে টায়ার্ড অ্যান্ড বোর্ড অলসো। এই রেটোরিক আর ভালো লাগে না। হ্যাঁ, কত কথাই তো শুনছি অতীতেও। ডিভাইন ইন্টারভেনশন হবে না, এটা ধরেন যে এটা অবাস্তব।
আরেকটা আছে এভলিউশনারি, সেটা হচ্ছে ওভার দি সেঞ্চুরি যদি আমরা সভ্য হই, লাইক ডাচ অ্যান্ড দ্য ডেনিশ, তারা পাইরেটিস ছিল, তারা ডাকাত ছিল, ওভার দি সেঞ্চুরি তারা সুসভ্য হয়েছে। আমাদেরকে উই উইল হ্যাভ টু ওয়েট ফর সেঞ্চুরি, এটা ইমিডিয়েট কোনো সলিউশন নাই। আমার কথাগুলি আপনার ভালো লাগবে না, হ্যাঁ ভালো লাগবে না, কারণ আপনি অপটিমিস্টিক। দেখেন, আমি হতাশাবাদী হচ্ছে সবচেয়ে বড় আশাবাদী, কারণ হতাশাবাদী জানে সমস্যাগুলো কি, সুতরাং সে একটা ওয়ে আউট বের করার চিন্তা করবে। আর যিনি আশাবাদী, হি স্যাটিসফাইড, তো তার তো কোনো উদ্বেগ নাই, তার তো কোনো উৎকণ্ঠা নাই। না, আমি একটু থামাই, মানে যা আলোচনার সুবিধার্থে আর কি, জিনিসটাকে একটু ইন্টারাক্টিভ করার জন্য। হতাশাবাদী তো নয়, যেদিন আপনি যদি বলেন যে গ্লাস ইজ হাফ ফুল, তো এটা অসুবিধা কি? ইউ আর সেইং দ্য গ্লাস ইজ হাফ এমটি। No, I don't like to be satisfied with some imaginary or some what should I say, যে কি বলে, যে hypothetical thing. আমি খুব সমস্যাটা কি একটু চিহ্নিত করেন যদি। সমস্যাটা হচ্ছে এইটা প্রথমত আমাদের কালচারাল প্রবলেম। আমি মনে করি আমাদের দেশের কোনো রাজনৈতিক সমস্যা নাই, একদমই নাই। আমাদের দেশের সমস্যা হচ্ছে কালচারাল। এই কালচারাল প্রবলেম থেকে রাজনৈতিক সমস্যাগুলোর উৎপত্তি হয়, মানসিকতা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। গত 40 ইয়ার্স বা 30 ইয়ার্স দুই নেত্রী যদি কথা বলতো না, ইট ইজ নট এ পলিটিক্যাল প্রবলেম, ইট ইজ এ কালচারাল প্রবলেম। দুই নেত্রী সাংস্কৃতিক সংকটে ভুগছে, যে কারণে তারা কথা বলে নাই, এবং যেহেতু কথা বলে নাই সেহেতু এখান থেকে অনেক প্রবলেম জন্ম হয়েছে, পলিটিক্যাল প্রবলেম জন্ম হয়েছে। তাহলে মূলটা কোনটা? যদি তারা কথা বলতো, তারা সব টাইম টু টাইম কথা বলতো, তাইলে তো অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যেতে পারতো। যেহেতু কথা বলে নেই, প্রবলেমস ওয়ার আনরিজলভড। তাইলে এই যে নতুন রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল 30 বছরে, এইটার মূলটা কি? সাংস্কৃতিক। ওকে, আচ্ছা, এখন শুনেন, এইটা কথা বলে তো লাভ নাই। এইটা মানে আপনি যদি ইলেকশনের কথা বলেন, তাইলে আই এম সিইং এ ভেরি গ্রে এরিয়া, কোনো গ্রিনিশ কিছু আমার সামনে নাই, টোটালটি একটা ধূসর এলাকা। হ্যাঁ, এবং আমাকে প্রেডিক্ট করতে বলেন না প্লিজ। কেন ধূসর কেন লাগছে? হ্যাঁ, আপনি দেখতেছেন না, আপনি দেখেন চোখে মুখে দই, তারপরে যদি কই কই, তাহলে তো কিছু করার নাই। আপনার এই যে মানে কি বলে যে সবাই দেখি যে যারা একটু আশাবাদী বা রাজনীতিবিদ, হ্যাঁ, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হয়, তারপরে হয় অস্বীকার করে, তার আর না হয় অপযুক্তি দেয়। একটু তরুণ সে ভোটারদের, ইয়াং ভোটারদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসি আলোচনার সুবিধার্থে। আমরা সবাইকে একটু পার্টিসিপেট করার সুযোগ দিই। কেউ কিছু কোনো মতামত? জি বল। জি, আমি একটু বিজ্ঞ আলোচকদের সাথে অ্যাড করতে চাই যে উনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলছিলেন। আসলে ফৌজদারি কার্যবিধিতে একটা বিচার কার্য যখন চলবে, তখন যদি আমরা সুষ্ঠুভাবে সেই বিচার কার্যকর চালাতে যাই, তাহলে একটা লম্বা সময় লাগে। সেক্ষেত্রে যদি বিচার কার্যকর শুধুমাত্র এই ফৌজদারি অপরাধটা আমরা যদি জনগণের উপর ছেড়ে দিই বিচার করার জন্য, তাহলে সেটা কি 1400 শহীদের প্রতি অন্যায় কিনা? আমার প্রশ্নটা সেটা। জি, প্রশ্নটা। জি, আসসালামু আলাইকুম, আমি আশিকুজ্জামান আশিক। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তরুণ ভোটার, আমাদের ভোট আগেই হয়ে গেছে, ভোটার আগেই হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই। আমরা দেখছি যে হচ্ছে যে বিগত যে নির্বাচনগুলো হয়েছিল, ওই নির্বাচনগুলো হচ্ছে যে প্রশ্নবিদ্ধ হয়েছিল। তো এখন এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ যদি হয়, এই দায়ভারটা কে নেবে? রাজনৈতিক দল নেবে না সরকার নেবে? আর নির্বাচন এখনও শুরু হয় নাই, জাস্ট মনে হচ্ছে কি প্রশ্নবিদ্ধ হবে এরকম কি? এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখনই দাঙ্গা পাঙ্গা লেগে গেছে। আজকে দেখেন, রাজনৈতিক মানে একজন ব্যক্তি মারা গেলে, আপনারা জানেন কিশোরগঞ্জে একজন লোক মারা গেছে যে ওদের আত্মীয় সম্পর্ক জমি জমা নিয়ে, কিন্তু কোনো এক সংবাদে বা হচ্ছে কোনো এক রাজনৈতিক দলে এটা প্রচার করছে যে তাদের রাজনৈতিক দাঙ্গা মাঙ্গা নিয়ে মারা গেছে। তো তারা তো এখনই প্রশ্নবিদ্ধ করে নিছে নির্বাচনটা। তো এই যে প্রশ্নবিদ্ধ করার দায়টা কে নিবে? রাজনৈতিক দল নিবে না সরকার নিবে? আর প্রশ্নবিদ্ধ ছাড়া কীভাবে বাংলাদেশের নির্বাচন কার্যকর করা হবে, এটার মানে উত্তরটা জানতে চাচ্ছি। জানার আগ্রহ। জি, জানার আগ্রহ। আমি একজন তরুণ ভোটার হিসেবে এখন আমি কাকে ভোট দিব ওই হতাশা আমি ভুগছি, কারণ আমাদের দেশে এখনো ডিসাইডেড না, আমি এখনো ডিসাইড করতে পারতেছি না, কারণ আমাদের দেশের রাজনৈতিক যে পরিস্থিতি দেখতেছি, এই দল বলতেছে এই দল খারাপ, এই দল বলতেছে ওই দল খারাপ। এখন আমরা তরুণ ভোটার হিসেবে আমরা কাকে দিব বা কোথায় যাব, এটা আপনাদের থেকে আমাদের একটা পরামর্শ চাই। ওকে, এই পর্বে আর কেউ? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাগিব আফসারি সাহেব, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আইনের স্টুডেন্ট। তো আমার কোশ্চেনটা স্যারের কাছে। স্যার যেহেতু বলছে যে আওয়ামী লীগ ছাড়া একটি এক্সক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব নয়, আমরা সকলেই জানি ইনক্লুসিভ নির্বাচন হওয়া সম্ভব নয়।
আমরা জানি যে বিগত সময়ে আওয়ামী লীগ কী করেছে, আমরা আমাদের কথা বলার অধিকার পাইনি, আমরা আমাদের কোনো কিছুরই অধিকার পাইনি। এবং আমরা জানি, আমরা যদি আমাদের কনস্টিটিউশন দেখি, আমরা জানি যে কনস্টিটিউশন একটি সুপ্রিম ল। আমাদের কনস্টিটিউশন প্রথমেই প্রিয়াম্বলে বলেছে উই দ্য পিপল অফ বাংলাদেশ, নট আই। এবং আমরা আরেকটি বিষয় জানি যে আমাদের যে 15 অ্যামেন্ডমেন্ট আছে, সেটাকেও যে বিগত সালে যে আওয়ামী লীগ সরকার তারা চাইছিল যে আইটাকে ইমপ্লিমেন্ট করতে, কিন্তু আমরা জানি আমরা উইটাকে ইমপ্লিমেন্ট করব। যেহেতু আপনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন হওয়া সম্ভব নয়, কিভাবে আপনি এটা মনে করলেন যে এই যে ফ্যাসিস্টের যারা কাজ করছে, এত মানুষকে হত্যা করছে, কিভাবে তাদের ছাড়া নির্বাচন সম্ভব নয়? এটা আমার ওকে, কোশ্চেন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, এই প্রশ্নগুলো আমাদের টিভি দর্শকের জন্য থাকবে। যারা প্রশ্ন করতে চান একটু ওয়েট করব, যখন ব্রেক থেকে আসবো আবার কিছু প্রশ্ন নেব। জনাব বদিউর রহমান, এগুলোকে মিলিয়ে আর কি, এগুলোকে মিলিয়ে বলেন না, আপনি আগে একটা প্রশ্ন রাখছিলেন। হ্যাঁ মানে একটা বলছিল যে একটা প্রশ্ন রেখে গেছি আপনাকে, ওই এইটাই রিফ্লেক্টেড হয়েছে এদের। হ্যাঁ, আওয়ামী লীগকে বাদ দিয়ে এরাও বলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইকোলজি কার কিভাবে কাজ করে মনস্তত্ত্ব, সেটার একটা বিষয় আছে, জেনারেশন গ্যাপ আছে। আমি 69-এর আন্দোলনে অ্যাক্টিভলি জড়িত ছিলাম, সেই গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর ভোটে অ্যাক্টিভলি জড়িত ছিলাম। আমরা তখন টকবগে তরুণ, ঢাকা ইউনিভার্সিটির আমরাও ছাত্র ছিলাম। আবার আরেক জেনারেশন 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে তারা দেখেছে, আর এখন 24-এ দেখছে। সময়ের পরিবর্তনে জেনারেশন গ্যাপ হবে, এক একজনের এক এক রকম চিন্তা হবে। কিন্তু আমার লেখাতে আমি বহু আগেই বলেছি, 2007 আওয়ামী লীগ ভোটে, 2014 বিনা ভোটে, 2018 রাতের ভোটে, 2024 আমির আমি। তাহলে আমি তো এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের বহু আগেই কথাগুলো লিখছি, যে আওয়ামী লীগের এই পিরিয়ডটাতে 2007 এটিএম শামসুল হুদা সাহেব চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তখনকার 111 সরকারের 2 বছরিয়া সোকল সেনা সমর্থিত বলে ভদ্রলোকরা, আর আমার মতো অভদ্রলোক বলে সেনা নির্দেশিত। ওটা সেনা নির্দেশিত সরকার ছিল। আমি সরাসরি ওই সময় এনবিআরের চেয়ারম্যান ছিলাম, তো সো আমি দেখেছি কোনটা সমর্থিত আর কোনটা নির্দেশিত। এটা সেনা নির্দেশিত সরকার ছিল। সেই সময় যে ফখরুদ্দিনরা ছিলেন, তারা কোনো নিজেদের ডিসিশন নিতে পারে নাই, ডিসিশন নিয়েছে মইনিউর 3 উদ্দিনের সরকার বলা হয়তো, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদউদ্দিন। মেজর ডিসিশন মাইনুদ্দিন, মাসুদউদ্দিনরা নিত। আমি প্র্যাকটিক্যালি চেয়ারে ছিলাম। অতএব আমি যেটা বলছি এখানে, তরুণ ভোটাররা যেটা আওয়ামী দোষণ নিয়ে বলছে, আমি বলি নাই যে আওয়ামী লীগের বিচার না হোক। আমি নিজেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা লিখছি, এবং এইটুকু লিখছি আমি এই গণ অভ্যুত্থানের আগে, শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নাই যে তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। এটা লিখে হয়েছে। সিমালটেনিয়াসলি আমি এটাও লিখছি, ইউনুস সাহেব যে আসতেছেন, এটা আমি এই যে মাহবুব কামাল আছে তাদের যুগান্তরেই আমি 2023-এ আগাম লিখেছি যে এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি, অর্থাৎ প্রফেসর ইউনুস আর সুযোগ হাতছাড়া করবেন না। তখন তো আন্দোলন হয় নাই, তখন তো কোটা আন্দোলন হয় নাই। ইনক্লুসিভের প্রশ্ন আসছে। 90-এর এরশাদকে তো, তার জাতীয় পার্টিকে তো গণ অভ্যুত্থানের পরে 90 সালে ভোট থেকে বিরত করা হয়নি। ভোটে তারা যেটুকু পেয়েছে। বিচার হোক, শাস্তি হোক। এমনকি আমি এই কিছুদিন আগে বললাম যে শেখ হাসিনা যদি বলে ভাসমান লোক প্লট নেয় রাজুকের, তাহলে তার তো বিচার হতেই হবে। বঙ্গবন্ধু কন্যা আবার ভাসমান হয় কিভাবে? এই বিচারগুলো হোক। কিন্তু বিচার হওয়ার জন্য টোটাল পার্টি, যেটা ইউনুস সাহেব আগে চান নাই। ইউনুস সাহেব বলছে রাজনৈতিক দল নিষেধ করা আমাদের উদ্দেশ্য নয়, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। কিন্তু যেই ছেলে ফেলে যাইয়া যমুনার সামনে একটা ভেস্কি দিল, মিছিল করলো, তখন বলল যে কায়দা করে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করা হইল। তো এই জিনিসগুলো মানে আপনি বলতে চাচ্ছেন যে ভোটের মাধ্যমে এলিমিনেটেড হোক, এক্স্যাক্টলি ভোটের মাধ্যমে এলিমিনেটেড হলে এটা লাস্টিং হবে। আসবো, প্রশ্ন নিব, কারণ আমরা টিভির দর্শকদের কাছ থেকেও, মানে দর্শকের কাছেও যেতে চাই, কারণ এই উত্তরটা খুব জরুরি ছিল টিভি দর্শকদের জন্য। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, আপা বা জেসমিন আপা একটু যদি বলতেন যে আপনি তো ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, এই এখন যে বাস্তবতা, মানে 5ই আগস্টের পরবর্তী যে সময়ে নিশ্চয়ই নির্বাচনটি খুবই
ক্রিটিক্যাল নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য, এটার সঙ্গে যুক্ত করে দেওয়া আছে গণভোটের বিষয়টি। তো অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে বিভ্রান্তি আছে, মাঠ পর্যায়ে ভোটাররা এখনও অ্যাওয়্যার না আসলে কিসের উপর তারা সিদ্ধান্তটা দিবেন, এটা একটা বিষয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে তারা এটাকে মানে হ্যাঁ এর পক্ষে তারা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের অবস্থান ছিল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপিও এখন বলছে যে না তারা হ্যাঁ ভোটের পক্ষে, অনেকে আবার এটাকে ট্রল করছে তারা একটু দেরিতে সিদ্ধান্ত নিয়েছে কিনা ইত্যাদি। আবার জনপ্রশাসন বলছে যে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ব্যাপারে কোনো ধরনের ভূমিকা নিতে পারবে না, হ্যাঁ বা নার ব্যাপারে। এটা তো আগেই জানা কথা ছিল। এই বিভ্রান্তি নিরসন কিভাবে হতে পারে, ভোটাররা কিভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যা সবার মনেই ঘুরছে, যে যে জটিল জিনিসটা গণভোটের মধ্যে আসছে তা সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মানুষ, প্রান্তিক জনসংখ্যা গোষ্ঠীর বোঝারও কথা না। এটাকে সহজবোধ্য করে মানুষের সামনে নিয়ে আসার জন্য যে প্রচারণা ব্যবস্থা সরকার করেছে এবং ইলেকশন কমিশন করেছে, প্রচারণাটুকু ঠিক আছে যে এই সংস্কারের মাধ্যমে কি হবে, দেশের কি পরিবর্তন হবে, কাঠামোগত পরিবর্তন হবে কিনা। আমি বিশ্বাস করি যে এই যে পরিবর্তন সংস্কারগুলোর জন্য যে গণভোটটা হচ্ছে তাতে স্বৈরাচার যাবে না মনে হয়, কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামোর কিছুটা পরিবর্তন হবে, এতে কিছু সিস্টেমের মধ্যে আসবে। কিন্তু মাহবুব ভাই তো বললেন যে এটা একটা মানে এরকম ডিভাইন ইন্টারভেনশন দিয়ে তো হবে না, এটা একটা এভলিউশনের ব্যাপার। হ্যাঁ। ডিভাইন ইন্টারভেনশন আসলে ভালো ভাইয়ের হতো, সাথে আমি কিন্তু একটা শ্রদ্ধা রেখে- এভলিউশনের ব্যাপার। ওভারনাইট একটা গণভোট আপনি হ্যাঁ নিলেন, হ্যাঁ নেওয়ার পরে 180 দিনের মধ্যে আমি শ্রদ্ধা রেখে বলছি, অবশ্যই এটা একদিনে হওয়ার কথা না। সংস্কার সবসময় ধীরে ধীরে পরিবর্তন হয় একটা সমাজ। কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা গত যে 15-16 বছর দেখেছি চোখের সামনে দিয়ে, সেটা থেকে কিছুটা হলে তো বেরিয়ে আসার একটা রাস্তা পাওয়া যাবে। জি। তা এই জানানোর পথে এখন সমস্যা হয়ে গেছে যে সরকার সরাসরি বলে দিচ্ছে যে তুমি হা ভোটে সিল দাও, তুমি হা ভোটে, এই জায়গাটা সমস্যা। সরকার যেহেতু সরকারি সংস্কার, সরকারের ভালো দিকগুলো বলতে পারে, মানুষকে বোঝাতে পারে, কিন্তু মানুষ কোথায় ভোটটা দেবে, হাতে না নাতে, সেটা তার নিজস্ব ব্যাপার, সেটা কেউ কাউকে বলে দিতে পারে না। এটা পারে পলিটিক্যাল তাহলে এটাকে আপনি লেজিটিমেট মনে করেন? না না না, পলিটিক্যাল পার্টিগুলো বলতে পারে যে না, তাহলে তো সরকার জনপ্রশাসন থেকে তো বলা হয়েছে, সরকার কি আগে এ ব্যাপারে কোনো মতামত নেন নাই? না, সরকার না, ইলেকশন কমিশন বলেছে যে যারা নির্বাচনের কাজে জড়িত তারা কোনো অবস্থাতেই গণভোটের হার পক্ষে কাজ বলতে পারবে না। জনপ্রশাসন কিন্তু এর আগে যখন ডিসিরা বলেছেন গণভোটের পক্ষে বলেছেন তখন তখন তারা দেখেনি বা তখন তারা বলেনি। কিন্তু জনপ্রশাসন থেকে এই কারণে আরো আগে বলা উচিত ছিল, যেহেতু সরকারি কর্মচারী আচরণ বিধিমালা যেটা 1979, আপনি কন্টিনিউ করবেন আপা, তার আগে একটু মাঠের কিছুটা ভোটের চিত্রটা আমরা একটু দেখে আসি, একটু কানেক্টেড হই। সিলেটে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। আজহারউদ্দিন শিমুল, রাতের বেলায় আপনাকে যুক্ত করেছি। সিলেটের নির্বাচনের পরিবেশ, সিলেটের মানুষের প্রত্যাশা জায়গাগুলো কি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু মিলিয়ে যদি আমাদের ছোট করে একটু ব্রিফ করতেন তাহলে আমরা বুঝতাম সিলেটের অবস্থা। জি ধন্যবাদ জহিরুল। সিলেটে মূলত সিলেট জেলায় 6টি নির্বাচনী আসন রয়েছে এবং এই 6টি নির্বাচনী আসনে এবার 33 জন প্রার্থী নির্বাচন করছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। এখন পর্যন্ত প্রায় 10 দিন হয়ে গেল নির্বাচনী প্রচারণার। আমরা সিলেট জেলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি। আপনাকে জানিয়ে রাখি, আমি যে আসনে এখন রয়েছে এটা হচ্ছে সিলেট 1 আসন। এই সিলেট 1 আসন নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি অঙ্গনে একটা মিথ রয়েছে, অর্থাৎ সিলেট 1 আসন যার সরকার তার। আমরা দেখেছি 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে সিলেটের যে 19টি আসন রয়েছে বিভাগের, সেই 19টি আসনের মধ্যে 18টিতে অন্যান্য রাজনৈতিক দল পাশ করেছিল, শুধু একটি আসনে অর্থাৎ সিলেট 1 আসনে বিএনপি পাশ করেছিল, তারপর তারা সরকার গঠন করেছিল। 1991 সালের পর থেকে এই মিথটি জোরালোভাবে সিলেটে প্রচলিত রয়েছে। তবে এবছর যেহেতু একটু পট পরিবর্তনের পর নির্বাচন হচ্ছে এবং সামনের যে নির্বাচন হবে, এই নির্বাচনে আসলে কারা জয়ী হবে, যে দলের প্রার্থী সিলেট 1-এ পাশ করেন তারাই ক্ষমতা যাবেন কিনা সেটাও এখন দেখার বিষয়। সব মিলে সিলেটের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। জহিরুল। শিমুল ধন্যবাদ। সিলেট থেকে কথা বলছিলেন আমার সহকর্মী শিমুল, আজহারউদ্দিন শিমুল। জেসমিন টুলিয়াপ, আপনি বলছিলেন যে গণভোট যে বিভ্রান্তির বিষয়টি, যেটা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো অবস্থায় কোনো
রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারে না, বা রাজনৈতিক কোনো কিছুর সাথে তারা সম্পৃক্ত হতে পারে না, এই একটা জায়গা। দ্বিতীয়ত হলো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তফসিল ঘোষণার পর থেকে এই সরকার একটা নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা সবচেয়ে বড় কথা, যে সরকার হা বা না, এখানে কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, মানে দেখেন কোনো দল, কিন্তু ওনারা তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে অবশ্যই সেটা এসছেন। আমি বলছি, অবশ্যই ওনারা সেটা তাদের পজিটিভ দিকগুলো সবই বলতে পারে ভোটারকে, যে হা ভোট জিতলে বা হা ভোটে ভোট দিলে কি কি সুবিধা আছে সব কিছু তারা বলতে পারে, কিন্তু ভোটার কাকে ভোট দেবে সেটা কেউ নির্দেশ করে দিতে পারে না। সেটা কোনো অবস্থাতে আমার কথা সেই খালি ওই যে হা ভোটে ভোট দিন, ওখানে আমি মনে করি যে এটা ঠিক না, এটা ভোটারের হাতে ছেড়ে দেওয়া উচিত। ভালো মন্দ বিচার করার দায়িত্ব ভোটারকে দেওয়া উচিত। যেহেতু ব্যালটে নাও থাকছে, ব্যালটে তো নাও আছে, তার মানে আপনি যদি হাই বলে দেন তাহলে ব্যালটে না দেওয়ার দরকার ছিল কি? সে ইতে আমি বলছি। আর গণপ্রজাতন্ত্রের যেটা কর্মচারীদের যদি লাগানো হয় তাহলে নির্বাচনকে অবশ্যই প্রভাবিত করা হয়, যা নির্বাচনের নিরপেক্ষতা হারায় আসলে। সেই জন্য আমার কাছে মনে হয় যে প্রজাতন্ত্রের কর্মচারীদের হা বা না ভোট দাও এখানে কাজে লাগানো ঠিক না। জনাব মাহবুব কামাল, ইতিমধ্যে আমরা দেখছি যে বড় দুজন নেতা, যে একটু আগে আমরা বক্তব্য প্রচার করেছি, জনাব তারেক রহমানের, ডক্টর শফিকুর রহমানেরও বক্তব্য দেখিয়েছি আমরা। জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরাকে। বেশ কিছু প্রসঙ্গ এসেছে, মানে তারেক রহমান সম্পর্কে তার কি বলবো যে অতীত নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং তার পুনরাবির্ভাব হয়েছে, এবং তিনি নতুন করে কিছু পরিবর্তনের স্বপ্নের কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেগুলো ইন্টারভিউতে বলেছেন। আবার ডক্টর শফিককেও কিছু প্রশ্ন করা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে, আপনি নিশ্চয়ই দেখেছেন। বিশেষ করে নারী নেতৃত্বের প্রসঙ্গ এসছে, ইসলামী শরিয়া কায়েমের প্রসঙ্গগুলো, এই প্রসঙ্গগুলোকে ওনারা ধরেন যে এখনও ভোটারদের মধ্যে এখনও কনফিউশন থাকে কিছু কিছু বিষয়, সাংবাদিক হিসেবে আপনিও এগুলো ডিল করতে হয়। আপনি কি মনে করেন যে নির্বাচনে তারা তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেগুলোকে ক্লিয়ার করতে পেরেছে এই পর্যন্ত? না, এত ডিটেইল আলাপ তো করার তো সময় নাই, আমি একটা একটা করে বললেই হবে। যেন তারেক রহমানের যে কথাবার্তা, না, উনি বললেন যে কি বলে যে ফ্লাইওভারে 20% লোক চড়ে, হ্যাঁ, এটা তেমন কোনো ইউজ নাই। তা আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল জনসংখ্যার 0.001% তরুণ তরুণী লেখাপড়া করে, তা কোনটা রেখে কোনটা ভাঙবো? 20% ইউজ করে সেটা যদি ইউজলেস হয়, তাইলে 0.001% যেখানে পড়ে সেটার তো কোনো ইউজ নাই। দেখেন কত সেলফ কন্ট্রাডিক্টরি, কনসিকুয়েন্স না বুঝে কথাবার্তা বলা। তারপর ধরেন জামাতের কথা বলি, জামাত কথায় কথায় ওনারা বলতেছেন যে এটা ধর্মে নাই ইত্যাদি। তা আপনারা যখন দেশ চালাবেন, আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নেবেন না? জি। আপনারা IMF এর টাকা নেবেন না? ওইটা কি সুদ ছাড়া টাকা? জি। তা সুদ তো ইসলামে একেবারেই হারাম করা আছে। রাষ্ট্রটা চালাবেন কিভাবে? ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিতে হবে, IMF এর টাকা নিতে হবে। শরিয়া ভিত্তিক যদি ব্যাংকিং ব্যবস্থা চালু হয়, সেটা তো আপনি আমাদের ব্যাংকিং করতে পারবেন। আপনি আমাদের সবগুলো ব্যাংকে ইসলামী ব্যাংকের আদলে আপনি করলেন, ওয়ার্ল্ড ব্যাংক কি আপনার শরিয়া ভিত্তিক করবে? নিব না। হ্যাঁ, নিব না। আপনি ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া, IMF ছাড়া আপনি আপনার ডেভেলপমেন্ট হবে? এগুলি বলে লাভ নাই, বুঝছেন? এটা স্যারের কাছ থেকে জানা। আচ্ছা, এটা এটার কোনো জাস্টিফিকেশন নাই, এটার কোনো আপনি যুক্তি খুঁজে পাবেন না। যাই হোক, দেখেন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে জায়গাটায় আসছি না, ইট ইজ এ কালেকটিভ ফেইলিওর, এইটা একটা সমষ্টিগত ব্যর্থতা। হ্যাঁ, এবং আমি তো ওনারা আমার ছোট ভাই বোনেরা প্রশ্ন করে, আমি ওদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অ্যালাউ করেন। জি, নিশ্চয়ই। সেটা হচ্ছে জুলাই আন্দোলনে ইউ প্লেড এ ভেরি গ্লোরিয়াস রোল, হ্যাঁ, রক্ত দিয়েছো ইত্যাদি নানা রকম এটা করেছো এবং এর মধ্য দিয়ে একটা পরিবর্তন এনেছো। আফটার 5th অগাস্ট যেগুলো হয়েছে, যেমন ধরো মবক্রেসি, যেমন ধরো আমাদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা, যেমন ধরো আমাদের কালচারাল হেরিটেজকে নেগেট করার কথা চেষ্টা, আর তারপরে ধরো যে আমাদের চিরায়ত সংস্কৃতি, আমাদের বাপদাদারা যে সমস্ত সংস্কৃতি মেনে চলেছে সেগুলিকে নিগেট করার চেষ্টা করা, তোমরা কি করছো? হোয়াট রোল ডিড ইউ প্লে? যখন তোমরা এক ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, এনলাইটেন্ড সোসাইটি অফ দি কান্ট্রি, এনলাইটেন্ড সেকশন অফ দি সোসাইটি, তোমরা
লেখাপড়া করতেছো ইত্যাদি, তোমরা আলোকিত নারী পুরুষ, হ্যাঁ, নাটক হচ্ছে বন্ধ করে দিয়েছো, তোমরা কি এটা প্রতিবাদ করছো? মানে বসন্ত উৎসবে তোমার হামলা হয়েছে, প্রতিবাদ করছো? ফুলের দোকানে হামলা হয়েছে, প্রতিবাদ করছো? সঙ্গীতানুষ্ঠান থেকে শুরু করে নানা রকম কালচার অনুষ্ঠানকে বাধা দেয়, তোমরা প্রতিবাদ করছো? মবক্রেসির বিরুদ্ধে প্রতিবাদ করছো? করো নাই। এখন এসে প্রশ্ন করতেছো আমাদেরকে পর কী লাভ? আমরা তো বয়স্ক, তোমরা স্ট্রাইকিং ফোর্স সোসাইটি, তোমরা মানে সোসাইটিকে যদি পরিবর্তন করতে হয় তোমাদের শক্তি দরকার। আমাদের তো শক্তি, আমাদের নির্জীব, হ্যাঁ, আমাদের মাথা আছে, আমাদের তো পেশি নাই, তোমাদের পেশি আছে, অথচ তোমরা এই সমস্ত জিনিস, এই সমস্ত অনাচার মেনে নিছো, হ্যাঁ, দীর্ঘদিন 16 বছর মেনে নিছো, এখন এসে আমাদেরকে প্রশ্ন করতেছো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। তোমরা 5ই আগস্টের পরে কী রোল প্লে করছো সোসাইটিতে যে এত না, এনার্জি? কিন্তু না, আমি তাদের পক্ষ থেকে আমি বলছি, আপনি ওনাদের প্রশ্ন করছেন, কিন্তু ওনারা তো যেই জাতির কাঁধে যে স্বৈরাচার জেকে বসেছিল, মানুষকে ভোটাধিকার হরণ করেছিল, যে দুর্নীতি, যে লুটপাটে যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, সেখান থেকে তো একটা ট্রানজিশন তো দিয়েছে। দেখেন, মানে এইটা না একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে, যে কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য স্বৈরাচারের 16 বছরের কুকীর্তি টেনে আনা। দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস, দিজ আর অল পার্ট অফ হিস্ট্রি। এগুলো ইতিহাসের অংশ, এগুলো ইতিহাসবিদদের কাজ, পলিটিশিয়ানদের কাজ না। এটা সাংবাদিকের কাজ না। সাংবাদিকের কাজ হচ্ছে তো কোয়েশ্চেন দি অথরিটি। 16 বছর কি হয়েছে, যে অনাচার হয়েছে, যে হত্যা হয়েছে বা লুটপাট হয়েছে, এগুলো ইতিহাসবিদরা দেখবে, আমাদের দেখার কিছু নাই। এখন কথাটা হচ্ছে যে ওইটা শুনেন, ওয়ান ক্রাইম। আপনি বলছেন না, আমি জাস্ট ফর দ্য সেক অফ ডিবেট, আপনি বলছেন যে এটা হচ্ছে এভলিউশন, আপনি পুরো সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। ইটস নট অনলি যে, ঠিক আছে আমি মানলাম আপনার কথা অনুযায়ী যে শুধু 17 বছরে নয়, তারও আগের 30 বছরে বাংলাদেশের রাজনৈতিক কালচার ধ্বংস হয়েছে, আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা আপনি 1.5 বছরের মধ্যে আপনি এটা ফিক্স করে ফেলবেন? নো, কেন এই আশা করব আমি কি? এটাও তো একটা এভলিউশন ইন্টারভেনশন না, আই এম নট দ্যাট, মানে কি বলে যে ডাফার, যে আমি বলবো যে তোমার 16 বছর সব ঠিক করে ফেলো। কেন এটা বলতে যাব আমি বলতেছি যে নো ওয়ান ক্রাইম ক্যানট বি জাস্টিফিকেশন অফ অ্যানাদার ক্রাইম। 16 বছর যে ক্রাইম হয়েছে, সেই ক্রাইমগুলো এই ক্রাইমের জাস্টিফিকেশন হইতে পারে না। কথাটা হচ্ছে যে আপনি তো ইনিশিয়েট করবেন না, আপনি তো চেষ্টা করবেন। চেষ্টা করে ফেল করে একটা অন্য জিনিস। আপনি 16 বছরের দোহাই দিয়া যদি বলেন যে তাইলে এখন আমরা চুপচাপ থাকি, ওর ভাই এই লিগাসি আমাদের বহন করতেই হবে। এইটা কোনো, এখানে একটু কথা বলবে একটু শুনি। হ্যাঁ, 5th আগস্টের পর যারা মবক্রেসি করেছে তারা খুবই সামান্য একটা পার্ট, এবং ম্যাক্সিমাম পার্ট এটাকে সমর্থন করে না। তারপরের যে বিষয়টা, এই সামান্য পার্টকে প্রতিরোধ করার জন্য যে পরিমাণ একটা সিস্টেম দরকার ছিল, সেটা অলরেডি ভেঙে পড়েছে। কিন্তু আমরা যদি এই বড় পার্টটা আবার এই মবক্রেসিকে দমানোর জন্য রাস্তায় নামি, সেক্ষেত্রে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জায়গা থেকে আমরা হলো সেটা হচ্ছে এই যে তুমি বললে যে গুলিয়ে ফেলা হচ্ছে না তো। কেন গুলিয়ে ফেলা হবে? ওইটা তো একটা গ্লোরিয়াস পার্ট অফ ইয়োর, একটা গ্লোরিয়াস পার্ট, গুলিয়ে ফেলা হচ্ছে না। দেখো, 5th আগস্টের পরে আমি 15 দিনের এনআরকি মেনে নিব। 16 বছরের ক্ষোভ জমা হয়েছিল, এইটার একটা আউটবাস্ট হইতেই পারে। 15 দিন, 7 দিন আমি আর গ্রেস মার্ক দিয়ে 15 দিন করলাম। 15 দিন, হ্যাঁ, ভাঙচুর, এইটা সেইটা, হ্যাঁ, যারা অত্যাচার করছিল তাদের বাড়িঘর আক্রমণ, এটা হইতে পারে, এই আনরুলি সিচুয়েশন হইতে পারে। বাট একটা সময় পর্যন্ত তো রুল অফ ল এস্টাবলিশ করতে হবে নাকি এটা ইয়ার্স টুগেদার চলবে না? ঠিক আছে, একটু স্যারকে একটু সুযোগ দিতে হবে, আপনাকে একটু থামাই, স্যারকে একটু সুযোগ দিতে হবে। সে বলছিল যে আপনি মনে প্রাণে আওয়ামী লীগ, আমাদের একটা সমস্যা হইল সাবজেক্টিভ এবং অবজেক্টিভ হওয়ার ডিফারেন্সটা আমরা বুঝতে চাই না। কেউ যদি ব্যক্তি তার নিজস্ব সেট পারসেপশন থেকে কথা বলে, দ্যাট ইজ সাবজেক্টিভ। আর ইমপার্সোনাল হলে, যদি নিজস্ব কোনো এজেন্ডা বা পারসেপশন থেকে কথা না বলে, সেটা অবজেক্টিভ। এই ভদ্রলোক যেটা বললো যে আমি মনে প্রাণে আওয়ামী লীগ, আমি তাকে রিকোয়েস্ট করব, আমার 3টা বই আছে। একটা হইল আমার আত্মজীবনী, ডোমুরিয়া থেকে সচিবালয়, আরেকটা হইল সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, এখানে 7টা বইয়ের একটা কালেকশন। আর 2008 থেকে শুরু করে 23 পর্যন্ত এটার উপরে আমার প্রচুর লেখা, রাজনীতি চেতনায় বুদবুদ। এই বইগুলা পড়লে সেখানে আমি আওয়ামী লীগ, জামাত, বিএনপি
সমস্তগুলোর সম্বন্ধে যে অ্যানালাইসিস করেছি ব্যক্তি সহ, কেমন সবগুলো আছে, তাহলে হি উইল বি ক্লিয়ার। আমি একমাত্র ব্যক্তি যে এখনও কোদালকে কোদাল বলে যায় তার চেষ্টা করতেছি। অনেকেই বলি আমি এখনও সেই সমালোচনা করি। আমার বইতে আমি বঙ্গবন্ধুকে সমালোচনা করেছি, পরিষ্কার বলে রাখছি, টিভি টক শোতে বলছি, সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে 3 মিনিটের মধ্যে ফের ফয়েল এসে 5 বছরের জন্য প্রেসিডেন্ট হইলেন, বাকশাল করলেন, নিজে মরলেন, আমাদেরকে মেরে গেলেন। এটা ছাপতে চায় নাই পত্রিকা। বললাম যে এটুক না ছাপলে আমার লেখা ছাপার দরকার নাই, লিখতে হবে, কারণ উনি বাকশাল করেছেন, দেশটা বরবাদ। এবং এই বাকশাল করাতে কী হয়েছে, আমি তো লিখছি, বাকশালটা এখন মীর জাফর যেমন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরটা প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে, বাকশালটা এখন একটা বিশেষণ হয়ে গেছে। ওকে, আমরা স্যার, অতএব কাউকে চাপিয়ে দেওয়া যাবে না যে তিনি মনে প্রাণে আওয়ামী লীগ, তিনি মনে করেন বিএনপি, এটা ওকে, যার যার না, একটা আমরা ধারণা রিডিং। ডিবেটে না যাই না, প্লিজ। জি, আমি কথাটা এই জন্য বলছি যে আমাদের জুলাই যুদ্ধ এখন যারা আছে, আমরা যারা আন্দোলন করছে সবাই আমাদেরকে মাস্তান বানাই দিচ্ছে। Okay, না, সবাই আমরা মাস্তানি করে যে আওয়ামী লীগকে বিদায় করছে এখান থেকে। না, বিগত আওয়ামী লীগ সরকার বিগত আমলে কি করছে, কি মাস্তানি করছে, আমরা তো সব আমরা যা সবাই দেখছি। আমাদের কথা বলার অধিকার উনি আওয়ামী লীগ হারাই দিচ্ছেন না। আমরা একটা বিতর্ক করতে পারলে আমরা ভালো হতো লম্বা সময়, কিন্তু আমরা টিভি থেকে একটা বিরতি নিচ্ছি, আলোচনা থাকবো সোশ্যাল মিডিয়াতে। কথা বলছিলাম নির্বাচনের পরিবেশ এবং যে চ্যালেঞ্জগুলো আছে সুষ্ঠু নির্বাচনের পথে। ইতিমধ্যে আমরা প্রার্থীদের এবং দলগুলোর মাঠের প্রচারণা, ব্যাপক প্রচারণা দেখতে পাচ্ছি, প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, কিন্তু একই সঙ্গে বেশ কিছুটা উত্তেজনাও বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে এবং ইলেকশন কমিশনের সামনে চ্যালেঞ্জ রয়েছে, সেই প্রসঙ্গগুলো আসছে। প্রিভিয়াস লেগেসি আছে যে প্রার্থিতা, আপনার যে ঋণ খেলাপিদের প্রসঙ্গ আসছে, দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ আসছে, বিভিন্ন স্থানে ইতোমধ্যেই কিছুটা উত্তেজনা এবং সহিংসতার কিছুটা ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটা এসকেলেট করতে পারে, এটা আরও গ্রেটার ভায়োলেন্সকে ট্রিগার করতে পারে এরকম আশঙ্কা। এবং আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে হয়তো বিষয়গুলো আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আসলে ইলেকশন কমিশন এককভাবে কোনো নির্বাচনই সঠিকভাবে তুলতে পারে না, এটা বিশাল একটা কর্মযজ্ঞ। এখানে সবার দায়িত্ব ঠিক করে দেওয়া আছে। ইলেকশন কমিশনের পর যেটা বলছেন আপনি, আপিল পর্যায়ে যেটা ছিল, বাছাই পর্যায়ে যে ছিল যে দ্বৈত নাগরিকরা অনেকে বের হয়ে গেছে, পার হয়ে গেছে, তারপর অনেক ঋণ খেলাপি পার হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, ইলেকশন কমিশনকে দোষারোপ করাই যায়, তারা এগুলো আইনগুলো কেন দিল না, কিন্তু তাদের কাছে যে সমস্ত আইন থাকে এবং ডকুমেন্টস থাকে তার বাইরে তারা যেতে পারে না। সমস্যা হয়েছে যে কেউ যদি দ্বৈত নাগরিক, তিনি যদি হলফ করে শপথ করে বলে যে আমি না, মিথ্যা কথা বলে, এবং অন্য কোনো সূত্র থেকে যদি ইলেকশন কমিশনের কাছে এটা না জানা যায়, তাহলে তার পক্ষে তো ব্যক্তি কাউকে তো আর তাদের চেনা সম্ভব না। এটা তো আপনার থিওরি অফ কনভেনিয়েন্স, মানে হ্যাঁ। আপনি যে ইলেকশন কমিশনের সামর্থ্য নাই, কিন্তু না, না, তারা আমি তা বলছি না, আমি সামর্থ্য তো থাকতে হবে, এটাকে ভেরিফাই করার ক্যাপাসিটি তো ইলেকশন কমিশনেরই থাকবে। আমার সেন্টেন্সটা তো শেষ জি, করতে হবে। please। আচ্ছা, তা এই পর্যায়ে তারা ধরা পড়েনি, আবার কেউ আবার বাদ পড়েছিল, কিন্তু আবার দেন কোর্ট থেকে ফিরে এসছে। তারপরে এর পরেও কিন্তু সুযোগ আছে যে ইলেকশন কমিশন যদি এখনও যাচাই বাছাই করে, তার প্রার্থিতা ইলেকশনে আগে পর্যন্ত বাতিল করে দিতে পারবে, নির্বাচিত হলেও নির্বাচন বাতিল করে দিতে পারবে। কিন্তু ইলেকশন কমিশন তার কতটা সদিচ্ছা রাখে, এখানে এই প্রশ্ন, যে তারা কি এই কাজগুলো করার মতন সদিচ্ছা তাদের আছে কি না। ইভেন ল এনফোর্সিং এজেন্সি যদি আপনি দেখেন, যে শেরপুরের ঘটনায় দেখেন বা অন্যান্য জায়গার মধ্যে দেখেন, মানে হোয়াট কংক্রিট রোল দে আর প্লেয়িং, মানে তারা কি মনে হচ্ছে যে তারা খুবই ফার্ম, খুবই কনভিকশন নিয়ে কাজ করছে? তাহলে তো আজকে এই কথাগুলো উঠতো, এটা ওঠার সুযোগই ছিল না। আসলে ইলেকশন কমিশন গঠন যেভাবে হয়, গঠনের প্রক্রিয়া বা যাদের দ্বারা ইলেকশন কমিশন, তারা ওই পরিমাণ সাহস যদি না রাখে যে একটা রাজনৈতিক দলকে বড় কি ছোট তার তো দেখার বিষয় না, তার দেখা পেশা তার আইনকে ভাঙছে, সেই জায়গায় যদি শক্ত অবস্থানে না নেয়, তাহলে তো বিশৃঙ্খলা সামনের দিকে আরও হবে এবং মানুষ এই নির্বাচনে প্রশ্ন উত্থাপন হবে। কিন্তু ইলেকশন কমিশন আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, অনেক ক্ষেত্রে তারা যেন সাহসের যেটা দেখানো উচিত, মানে আইন অনুযায়ী সাহস দেখাবে, সেটুকুও তারা আগাতে পারেনি, তারা করেনি। মাহবুব কামাল ভাই, হ্যাঁ শুনেন, ইলেকশন কমিশন কি করতেছে একটু পরে আসি। জি, দেখেন, ইন্ডিয়ান চিফ ইলেকশন কমিশনার যারা না,
তাদের প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। হ্যাঁ, তাদের মধ্যে একজন হচ্ছে টিএন সেশন, আরেকটা হচ্ছে সুনীল অরোরা, এই যে লাস্ট যেটা গেল। আপনার গেল ইলেকশন, এখন যেটা আছে আপনার কি কুমার জানি। হ্যাঁ, দেখেন এরা এই টিএন সেশনকে একবার জিজ্ঞেস করলো এক জার্নালিস্ট যে আপনি তো সাপের মতো ছবল দিচ্ছেন পলিটিশিয়ানদের, এর ক্যান্ডিডেট বাতিল করে দিচ্ছেন, একে এটা করতেছেন, ইউ আর স্নেক, ইউ আর বাইটিং। তখন টিএন সেশন বলছিল, ডোন্ট কল মি এ স্নেক, সাপের কোনো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে, আমাকে কেন সাপ বলতেছেন? এই যে মানে মেরুদণ্ড সম্পন্ন, দেখেন তফসিল ঘোষণার পর থেকে কতগুলি আরপিও লঙ্ঘন হয়েছে আপনি দেখেন, একটারও অ্যাকশন হয়েছে? আমি এত বলা যাবে না, তো সময় নাই। আপনার রিটার্নিং অফিসারের রুমে ঢুকে মব করা হয় নাই ক্যান্ডিডেটের বাতিলের জন্য? হয়েছে কি না? আমরা দেখছি টেলিভিশনে, এই যে মানে মিডিয়াতে। আচ্ছা, তরুণ বানানো, আরপিওতে তরুণ বানানো নিষিদ্ধ, সার্জিসের বিরুদ্ধে তো শোকজ করছে, কোনো অ্যাকশন হয়েছে? শোকজ তো একটা আই ওয়াশ। বাংলাদেশে কোনো শোকজের ফলো আপ নাই, বাংলাদেশে কোনো তদন্ত কমিটির রিপোর্টের কোনো তদন্ত প্রতিবেদন নাই। হ্যাঁ, এইটি তো বাংলা দেখতেছি। আমি কেন বলতেছি যে এই রাষ্ট্রের কোনো ইমিডিয়েট কোনো সলিউশন নাই, এগুলি খামাখা কে কখন। না, কিন্তু আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি ইমিডিয়েট কোনো রেসিপি কি দিতে পারেন যে যেই রাষ্ট্রের যে সংকটের মধ্যে আছে বা আপনার দৃষ্টিতে যেরকম এটা ডিপ্রেশন তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য আর কোনো উত্তম কোনো রেসিপি আছে আপনার কাছে? নো ওয়ে আউট। দেয়ার ইজ অ্যান ইনএভিটেবল ইলেকশন, যেটা আমাদের হতে হবে। শুনেন, আমরা তো কি বলে ওই যে সময়কে তো আটকে রাখা যাবে না, সময়ও যাবে, ঘটনা ঘটতে থাকবে। সুতরাং আমরা তো আমাদের মতো লোকরা ইনফ্লুয়েন্স করতে পারবো না। যারা ইনফ্লুয়েন্স করার মতো লোক, তারা তো আপনার হয়ে গেছে, পলিটিক্যালি বায়াস হয়ে গেছে, তাদের মস্তিষ্ক অন্যরকম। আপনি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে যাচ্ছেন? দেখেন, আমি একটা ছোট জিনিস বোঝাই আপনাকে। এই যে হা না ভোটের যে ক্যাম্পেইন না, নির্বাচন কমিশন বলতেছে যে হার পক্ষে যদি কোনো ক্যাম্পেইন করা হয় বা নায়ের পক্ষে, তাহলে এটা দণ্ডনীয় অপরাধ, এবং তারা দণ্ড ফিক্স আপ করে দিছে ফ্রম 1 year to 5 years ইমপ্রিজনমেন্ট, তাই না? ফিক্স আপ করে। অথচ সরকারি কর্মচারীরা আপনার ক্যাম্পেইনে নামছে হা ভোটের পক্ষে। না, সেটা আগে করেছে, এখন তো না। জনপ্রশাসন তো এখন নিষেধ করেছে। আহা বাবার, এটা কি চিফ অ্যাডভাইজারের কথা শুনেন, চিফ অ্যাডভাইজারের কথা ভায়োলেট করবে এরকম কোন সরকারি কর্মচারী আছে বলে আমি মনে করি। জনাব মতিউর রহমান একটু অ্যাড করবেন বোধহয়। বলেন। আমার তো এর কিছু নাই। আমি ওই যে অনেক সময় যেটা ফিল করি, আমি এদেরকে দেখার পরেই তো আমি ভাবতেছিলাম যে কোন ঝামেলার মধ্যে পড়তেছি। তার কারণ প্রত্যেকের এক একজনের একটা আইডিওলজি আছে। আমি সরকারি চাকরি করেছি, নির্বাচন কমিশনে আমার যথেষ্ট লোকজন জানাশোনা আছে, এখনও আছে। নির্বাচন কমিশন সাহসী হওয়ার মতো যোগ্যতা তো যায় নাই, এখনও যায় নাই। আর যেটা সরকারি কর্মচারীদের কথা বলছেন, আমি বারবার বলছিলাম, আউয়াল কমিশনার থাকতে, চিফ ইলেকশন কমিশনার থাকতে আউয়ালকে আমি বলছিলাম, এবং একটা লেখাতেও আমি লিখছি যে ইলেকশন কমিশন যদি কমপক্ষে দুটো কাজ করতে পারে আউয়ালের সময়, তাহলে আউয়াল কমিশন সাকসেসফুল হবে। একটা হইল ওই যে কি আয়নার মধ্যে ছবি দেখে চুমু খাওয়ার মতো কি একটা বোর্ড সিস্টেম করছিল না, ওই যে ইভিএম, যে ওইটার আমি বলতাম যে আয়নাতে ছবি দেখে সেটার উপর চুমু খেলে মজা নাই। ওই ইভিএমটা আমাদের কাছে ওইরকম মনে হয়েছে যে ওইটা বাদ দেওয়া দরকার। আর 2 নম্বর হলো ইলেকশন কমিশন নিজের রিটার্নিং অফিসার দেবে। সরকারি কর্মচারী এর চাইতে দুর্বল আর কেউ থাকে না, কারণ সামাজিক মান মর্যাদার ব্যাপার থাকে, রুটি রুজির ব্যাপার থাকে। সবাই বদিউর রহমান হতে পারবে না। আমি সেই 3 উদ্দিনের আন্ডারে থাকতেই আমি চাকরি ছেড়ে দিয়েছি স্বেচ্ছায়, আরও 15 মাস ছিল। ওই 15 মাস চাকরি করলে আমি 48 লাখ টাকা পেতাম, কিন্তু 7-8 লাখ 60,000 চলে আসা। তার কারণটা কি? জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া। আমি মাইনুদ্দিনের কথা শুনবো না, মাসুদ উদ্দিনের কথা শুনবো না। আমিন ছিল ডিজিএফআই ব্রিগেডিয়ার আমিন, যে টেরোরিস্ট আছে, হেরা আয়সা কত সবুজ কাগজের করে। আমি দেখলাম রি আল্লাহ, আমার কাছে যখন চেয়ারম্যান করে তখন কথা ছিল কি,
আর এখন কি করতেছে, তখন দেখলাম যে ভিক্ষার দরকার নাই, কুত্তার সামলা। এখন কি একই অবস্থা বিরাজ করছে? হ্যাঁ, এখনো একই কি? অবস্থা, ওকে। একই অবস্থা। আপনি যদি ইউনুস সাহেব হার পক্ষে চাবি আপনার কাছে গ্রামে গঞ্জে, আমি তো গ্রামে প্রতি 2 মাসে একবার যাই, কারণ ছোটো থাকতে গরু চাই, গরুর হাল করছি, ঘাস তুলছি, গ্রাম থেকে আসছি তো। এই গত মাসেও 2-3 বার গেলাম। সে চাবি আপনার হাতে, হ্যাঁ জয়যুক্ত করুন। তো এত কিছু বলার পরে, খোদ সরকার প্রধান এটার বলার পরে সরকারি মেশিনারির মধ্যে কার ঘাড়ে ময়টা আছে? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ না ভোটের মধ্যে মারা গেছে এক সেক্রেটারি সাহেব, ডিজি NSI ডিজি ছিলেন। তো এখন দেখা গেল ভোট 100টা হয় সর্বোচ্চ, না শতভাগ, দেখা যায় যে 100 জায়গায় 110 ভোট। বলে যে কি এত বেশি করে ফেললেন যে? বলে স্যার হুকুম তো সিল মারতে বলছেন, সিল মারতে কি হুঁশ ছিল নাকি? বেশি হয়ে গেছে, এখন কমাই দেব। আপনার, আমি একটা টিভি টক শোতে বলছিলাম, একটা আমলা যদি ন্যায়নিষ্ঠ না হয়, দেশপ্রেম না থাকে, এই দুইটা থাকতে হবে। ন্যায়নিষ্ঠতা না থাকলে, দেশপ্রেম না থাকলে, একটা আমলা হাজারো ইবলিসের সাইতে। কথা শেষ করতে দেন। জি, এটা তো একটা লম্বা আলোচনা। না, এটাই শেষ করতেছি, লম্বা না। একটা আমলা দেশপ্রেম বিবর্জিত হইলে, ন্যায়নিষ্ঠতা না থাকলে, হাজারো ইবলিসের সাইতে সেরা শয়তান হয়। কিন্তু না, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে যে জনপ্রশাসন সংস্কার কমিশনও তো করেছিল এই মানে ইন্টারিম গভর্নমেন্ট। আগেও তো হয়েছে, আগে হয় নাই? 19 শতকের জনপ্রশাসন আমার কাছে বই তো সেট এখনও আছে, জনপ্রশাসন বহু হয়। এগুলা ওই 4 সাইজে অনেকে অনেক কিছু করে। তো এতগুলো যে কমিশন করা হলো, এর কার্যকারিতা কি পেয়েছেন, কি দেখেছেন? আমি এটা কার্যকারিতা কিছু দেখি না, আপনাকে ওটা উত্তর দিই। ওই একটা রুমের মধ্যে বড় বড় পণ্ডিত, ওই যে আলী রিয়াজের মতো বাইরের থেকে আনা টানা কতগুলো পণ্ডিত আপনার ওই কাজ করতেছে। 6 মাস ধরে একই রুমে কাজ করে, মাঠের সামনে বাচ্চা একটা ওই গোড়া চালায়, গোড়া চড়ায় আর কি। তো ওর একদিন কিউরিসিটি হলো যে আপনারা এই 6 মাস থেকে কি করতেছেন, এত কাগজপত্র এত? বলে যে আমরা গবেষণা করতেছি গোড়ার সামনের মাড়ির উপরের মাড়িতে দাঁত কয়টা, ওটা দেখার জন্য। তো বাচ্চা বললো যে এই জন্য আপনারা এই 6 মাস ধরে এত বস্তা বস্তা কাজ করতেছেন, আমার গোড়াটারে হা করায় দেখে নেন না, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। আপনি থাকবেন এই দেশে, এখানে সংস্কারের জন্য দুনিয়ার বাইরের ওগারা আনবেন, যদুমধু রামসান আনবেন। এই সংস্কার যত হোক, যে মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসবে, সে যদি পার্লামেন্টে একবার না করে দিয়ে, এটা কোথায় যাবে? আচ্ছা, মাহবুব ভাই আসছি আপনার কাছে একটু। আমরা যশোর থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান, রাতের বেলায় আপনি যুক্ত হয়েছেন। যশোরের ভোটের চিত্রটি একটু বলুন, সেখানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন, রাজনৈতিক দলগুলো কি করছে, নিরাপত্তা পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা সব কিছু মিলিয়ে? জহিরুল, আসলে নির্বাচনী যে প্রস্তুতি সেটা কিন্তু এগিয়ে চলেছে এবং মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এবং মানুষ এখন নির্বাচন মুখেই দেখা যাচ্ছে। অর্থাৎ তফসিল ঘোষণার পরেও মানুষের মধ্যে যে শঙ্কাটা ছিল এখন কিন্তু একেবারেই নেই, বরং সকলেই উন্মুখ হয়ে আছেন ভোট দিতে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু ভোট নিয়ে খুবই আগ্রহ। তারা মনে করছেন যে এবারই তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। প্রচার প্রচারণাও চলছে সেইভাবে। এবং সর্বশেষ আমি যশোরের 6টি আসন নিয়ে যদি বলি, 6টি আসনেই আসলে ভোটারদের বিশ্লেষণ অনুযায়ী যদি আমি আপনার সামনে বলি, তাহলে 6টি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের প্রার্থীর সাথে। একটি মাত্র আসন যশোর 5, সেখানে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ভোটাররা মনে করছেন। এই ভোটকে ঘিরে আসলে গত 27 তারিখে এখানে জামাতের আমির নির্বাচনী জনসভা করে গেছেন। এরপরে জামাতের নির্বাচনী পালে আমার কাছে মনে হয়েছে যে একটু হাওয়া বেশি লেগেছে। এরপরে আজকে ঘোষণা এসছে যে তারেক রহমান বিএনপির জনসভা করতে আসবেন আগামী সোমবার, অর্থাৎ বেলা 12টায় তারা কর্মসূচি করবেন। সেটাকে ঘিরেও কিন্তু নেতাকর্মী এবং তাদের সমর্থকদের মধ্যে আমরা যথেষ্ট উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং বিএনপি সর্বোচ্চ শক্তি নিয়ে তারা কাজ করছেন এবং এটি হবে তারেক রহমানের প্রথম সফর। স্বাভাবিকভাবে তারা মনে করছেন এটা তাদের জন্য একটি ইতিবাচক ফলাফল আনবে নির্বাচনে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কিন্তু শঙ্কা রয়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে, কারণ আপনি জানেন যে কিছুদিন আগে এখানে 2টি খুবই ফিল্মি স্টাইলে হত্যা সহ অপরাধের ঘটনা ঘটে। এর বিপরীতে আমরা দেখছি যে আজকেই বিজিবি মাঠে নেমেছে, 30 প্লাটুন বিজিবি যশোরের 6টি আসন মিলে কাজ শুরু করেছে। এর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ তো আছেই এবং তারা অস্ত্র উদ্ধারও শুরু করছে। আজকে আমরা যখন এখানে আপনার সাথে কথা বলছি তখনও যশোরের বাঘারপাড়াতে অভিযান চলছে
কিন্তু একটি এবং নির্বাচনের প্রচারণা মোটামুটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে। তবে যশোর 2 ঝিকরগাছা চৌগাছা সেখানে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা তৌহিদুর ঘটেই রহমান, চলেছে। আজকেও জামাতের ধন্যবাদ তৌহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। মাহবুব কামাল ভাই কিছু বলছিলেন আপনি? আমি একটু বলি, সেটা দেখেন এই যে আইন কানুনের কথা বলা হচ্ছে না, এত আইন কানুন এই সেই, একটা কথা আছে রাষ্ট্রবিজ্ঞানে যে রাষ্ট্র যত করাপ্ট হবে আইনের সংখ্যা তত বেশি হবে। আরেকটা কথা আছে, ওয়েন পলিটিক্স ফেইলস কামস দ্য কনস্টিটিউশন। রাজনীতি যখন ফেল করে তখন সংবিধানের প্রশ্ন আসে। রাজনীতি যদি ঠিক থাকে ওই কনস্টিটিউশন শেলফে পড়ে থাকবে। আর এত এত জটিলতা করার, আলিরিয়াদের এত জটিলতা করার দরকার নেই তো। রাজনীতি যদি ঠিক থাকে এই দরকারই নেই কনস্টিটিউশনের, চলতেছে না। ব্রিটেন চলতেছে না। আর চায়নার কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশন চেয়ে বেশি ডেমোক্রেটিক, এটা আপনি জানেন। কিন্তু চায়নাতে কোনো আছে, প্রোটেস্ট আছে? কোনো প্রোটেস্ট তো নাই। তো ওই ডেমোক্রেটিক কনস্টিটিউশনে কী হবে? ফলে পলিটিক্সটা আপনাকে ঠিক রাখতে হবে। দেখেন আমি কেন হতাশ, আই এম ব্যাডলি ডিসঅ্যাপয়েন্টেড। কী কারণে? আমরা প্রকৃত চিত্র জানি না, প্রকৃত চেহারাও চিনি না। আমরা যে চেহারাগুলি দেখতেছি এগুলো কসমেটিক্স, এটা আসল চেহারা না। আর যেটা দেখতেছি এইটা হচ্ছে সুপারফিশিয়াল। আন্ডার কারেন্ট কী চলতেছে, অন্তঃস্রোত কী হচ্ছে এগুলো আমি জানি না। খামাখা বললে তো হবে না। হ্যাঁ, অন্তঃস্রোত এতক্ষণ যেটুকু বললেন আন্ডার কারেন্ট সিচুয়েশনগুলো যদি একটু স্পেসিফিক করে বলেন সেটা হলো না, এগুলো খুব ডেলিকেট ব্যাপার। হ্যাঁ, তাহলে এই আলোচনার মধ্যে আমরা একটু শুনেন, আপনি যে বোঝেন না এমন না, শুনেন এগুলো কিছুটা আলোচনা, কিছুটা মানে আইডেন্টিফাই করা। আচ্ছা, আপনার ফ্রাস্ট্রেশনের জায়গাটা যেহেতু আপনি বলছেন যে আসলে তরুণ প্রজন্মকে আপনি বলছেন যে তারা দায়িত্ব নেওয়া উচিত, তাদের কথা বলা উচিত, তাদের প্রত্যাশার জায়গাগুলো আছে, তারাই ফিউচার বাংলাদেশকে আসলে রিবিল্ড করবে। কিছু আশা আকাঙ্ক্ষা বা কিছু প্রশ্ন যদি থাকে, যে বলেন। আমার নাম ইমন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলছিলাম। তো আমাদের সম্মানিত আলোচক একটা কথা বলতেছিলেন কিছুক্ষণ আগে যে সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না। তো আমার প্রশ্ন যে আসলে আমরা এই সরকারকে কেন এনেছিলাম? সংস্কার আর বিচার করার জন্য? হা ভোটে কী আছে? সংস্কার আছে, দেশের মানুষ তো এই সংস্কার চায় বলেই এই সরকারকে এনেছে। সরকার তো তাই করতেছে। কিন্তু যদি এই সংস্কারকে, তাহলে আপনি কিভাবে মানে হা ভোটের পক্ষে তার নিজের কাজ যেটির জন্য তাকে আমরা এনেছি বা মানুষ এনেছে বাংলাদেশের জনগণ, তাকে আপনি তার কাছ থেকে হা ভোটের পক্ষে প্রচারণা করতে কেন বাধা বা এটাকে না করতে বলতেছেন? আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই সরকারকে আমি পুরোপুরি প্রশ্নটা বোঝা গেছে পরিষ্কার। এখানে একটু আমি মাফিমা ফরিন হাসান, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, আমার খুব শর্টলি 3টা প্রশ্ন একবার আমি করে ফেলবো। আচ্ছা, প্রথমটি হচ্ছে বাংলাদেশের পরবর্তী যে সরকারটি আসবে সেই সরকারের পররাষ্ট্রনীতিটি কতটুকু অন্য কোনো দেশের আধিপত্য বিরোধী হিসেবে থাকবে সেটি আপনারা কিভাবে দেখছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমরা বিগত 17 বছরে দেখেছি পেশিশক্তির রাজনীতি বাংলাদেশে প্রবলভাবে ছিল এবং অতীতেও তার আগেও দেখেছি। তো পেশিশক্তির রাজনীতিটাকে আমরা কীভাবে নির্মূল করতে পারবো সেটি একটি। আর আরেকটি হচ্ছে গণভোটের বিষয়টি। গণভোটে আমরা যদি দেখি যে গণভোটের যে 4টি বিষয় রয়েছে সেখানে কিন্তু অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো আমাকে জুলাই সনদ রেফার করেছে। তো একটি সাধারণ বাংলাদেশের যে শিক্ষিতের যে হার, সেখান থেকে আমরা কীভাবে এটা গণভোটটাকে কীভাবে এফেক্টিভ করতে পারি সাধারণ জনগণের বুঝার ক্ষেত্রে। ধন্যবাদ। আমি মঞ্জুরুল ইসলাম। আমার প্রশ্নটা হচ্ছে, স্যার বলে গেলেন যে সংস্কার কমিশন নিয়ে একটা হতাশা ব্যক্ত করলেন। তো আসলে আমরা দেখতে পাই যে সংস্কার কমিশন কি করছে, সংস্কার কমিশন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা সেটাই কিন্তু তুলে ধরছে। তিনি বলে গেলেন যে এখানে বাংলাদেশের মানুষের পার্টিসিপেন্ট ছিল না, বাইরে থেকে মানুষ নিয়ে আসছে। আসলে সংস্কার কমিশনে কি বাইরের কোনো মানুষ ছিল? যারা ছিল তারা কিন্তু সবাই বাংলাদেশি। আর এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো সেটা প্রত্যেকটাই আমাদের যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা থেকে। তো আমরা দেখছি 5 আগস্টের পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার ইতিহাস অবমাননা হয়েছে। সরোয়ার্দী উদ্যানে, জাদুঘর, মুজিবনগরের স্মৃতিসৌধ, এরকম সারা বাংলাদেশের সব জায়গার মুক্তিযোদ্ধার ইতিহাস বিকৃত হয় এবং মুক্তিযোদ্ধার স্মৃতি জাদুঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী সরকার কি এই বিষয়ে আমাদের কোনো পজিটিভ রাখতে পারবে? এই পর্বে আমরা কয়েকটা প্রশ্ন নিলাম। গণভোট নিয়ে একটা প্রশ্ন আসছে যে আপনি ম্যান্ডেট নিয়ে এসছেন এই সরকার, সেটি একটু সংক্ষেপে বলবেন। পেশি শক্তির পুনরাবির্ভাব নিয়ে কথা এসছে, পররাষ্ট্র নীতি নিয়ে প্রসঙ্গ আসছে, সেই প্রসঙ্গগুলো একটু যদি টাচ করেন। আচ্ছা, গণভোটের বিষয়ে যে সরকার
এই সরকারের এই ফসল এটা স্বাভাবিকভাবে সে ঘরে তুলতেই যাবে, যেহেতু কাজটা শুরু থেকেই সরকারই করেছে। সবই ঠিক আছে, গণভোটে হা হলে কি লাভ হবে, দেশের কি পরিবর্তন হবে এ বিষয়ে সরকার বলতে পারে, কিন্তু ভোটটা কাকে দিবে নাগরিক হিসাবে, ভোটটা সে হা দিবে কি না দিবে এই জায়গাটা বলে দিতে পারে না। এই ভোটের জায়গাটা এসে আমারই যে, কিন্তু গণভোটের প্রচারণা সব কিছু করতে পারে, তার মেরিট দিক সব কিছুই বলতে পারে সরকার, কিন্তু সরাসরি কোনো ভোটারকে বলা যায় না তুমি এখানেই সিল দাও এই জায়গাটায়। আর পেশি শক্তি আসলে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিটার মূল জায়গায় পেশি শক্তি লুকায়িত। পেশি শক্তি এমন একটা জিনিস যা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্র বলতে কিছু নাই। আমাদের সংস্কারের মধ্যে একটা ছিল যে কোনো রাজনৈতিক দল থেকে যদি মনোনয়ন পেতে হয় তাহলে তাকে 3 বছর ওই দলের সদস্য থাকতে হবে। কোনো রাজনৈতিক দলই এটা মেনে নেয় না। আবার তৃণমূল পর্যায় থেকে সুপারিশের প্রেক্ষিতে মনোনয়ন দিতে হবে, এটাও রাজনৈতিক দলগুলো মেনে নেয়। বুঝি যদি রাজনৈতিক দল এই গণতান্ত্রিক সংস্কৃতিটা তাদের দলের মধ্যে এক্সারসাইজ করে, তখনই দেখা যাবে দল গণতান্ত্রিক হবে, স্বাভাবিকভাবে দেশও গণতান্ত্রিক হবে এবং এই পেশি শক্তি তখন মূল্যহীন হয়ে ওঠে। আমাদের এই ইলেকশনে 3টা জিনিস খুব কাজ করে, একটা মানি, একটা পেশি শক্তি মাসেল পাওয়ার, একটা ম্যানিপুলেশন। তাই এই মাসেল পাওয়ার এবং মানি এই দুটো যদি আমরা বাদ দিতে যাই তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পথে হাঁটতে হবে নিজেদের মধ্যে। আপা একটু আমি প্রশ্ন করি, আপনি মানি মাসলের কথা বলেছেন, ম্যানিপুলেশনের কথাও বলেছেন, তো ম্যানিপুলেশনের ব্যাপারে ধরেন কি ধরনের, এর আগে যেরকম নির্বাচন হয়েছে যে রাতের বেলায় ভোট হয়ে গেছে, তাই না একটা, এখন এখানে কি ধরনের ম্যানিপুলেশন হতে পারে, টেকনিক্স বা ইঞ্জিনিয়ারিংটা কি ধরনের হতে পারে? কেউ কেউ বলছে যে ধরেন সব রাজনৈতিক দলে বলছে যে কেউ ফজরের নামাজে পরে শুরু হয়ে যাবে, সব দলই বলছে কিন্তু সকাল থেকে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। তার মানে কি নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কি শুধু রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নেবে, তাদের নেতাকর্মীরা প্রস্তুতি নেবে, নাকি ইলেকশন কমিশনের যে ধরনের সিকিউরিটি মেজার্স আছে, আপনার বডি ওয়ার্ন ক্যামেরা বলেন বা সিসি ক্যামেরা বলেন বা তাদের সামর্থ্য বা প্রশাসনিকভাবে তাদের যাদেরকে ডিপ্লয় করেছে ওদের ক্যাপাসিটি বলেন, সব কিছু মিলিয়ে মানে ম্যানিপুলেশন ঠেকানোর রাস্তাটা কি? ম্যানিপুলেশন আসলে কয়েকটা ধরনের ম্যানিপুলেশন হয়। একটা হয়তো রাজনৈতিক দলগুলো থেকেই হয়, যে রাজনৈতিক দলগুলো ভালোভাবে জানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে কোন কোন ধাপে কোথায় কোথায় করতে হবে। একটা করে সরকার, যখন দলীয় সরকার থাকে তখন সে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে। আর একটা করে যে গাফিলতির কারণে ম্যানিপুলেশন করে সুযোগ সন্ধানীরা, কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে কেউ মোটা টাকা খেয়েছে অথবা কারো পরিচিতকে, সেটা খণ্ড খণ্ড করে এক এক অংশে হয়ে থাকে। সেটা প্রিজাইডিং অফিসার ম্যানিপুলেশন করতে পারে, রিটার্নিং অফিসার করতে পারে, ইভেন আইন শৃঙ্খলা বাহিনী পারে পুরো পরিবেশটাকে এমন একটা পরিবেশ তৈরি করে যে জানে যে এই ক্যান্ডিডেটের প্রার্থীরা এখানে এই এলাকাতে এমন একটা গুজব ছড়া দেবে, এমন একটা অবস্থা সৃষ্টি করে যে তারা ভোটদানে বিরত থাকে। ইভেন দেখা যায় যে গতবার যেটা 18 এবং আমরা 24-এ না 18-তে বেশি দেখেছি, যে দেখা যাচ্ছে যে পোলিং এজেন্ট, চিটাগাংয়ের পোলিং এজেন্টকে পাওয়া গেছে ইলেকশনের পরের দিন পাবনাতে। তার মানে ওখান থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তাকে ওখান থেকে উঠায় নিয়ে অন্য আর একটা জায়গাছে। এই ম্যানিপুলেশন আসলে অনেকগুলো ধরন আছে, তার সাথে শুধু যে সরকার দায়ী তাও না, সবার সম্মিলিত একটা ফসল হয় ম্যানিপুলেশন। এবং যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার হয় সেটা বড় ধরনের, যেটা 18 সালে হয়েছে এটা। এবং এর আগে আমরা 88-86 সালে এই ধরনের ম্যানিপুলেশন দেখেছি, ইলেকশনকে কিভাবে ম্যানিপুলেশন করেছে এরশাদ সাহেবের আমলে 88-86 তখনও ছিল, তখনও বিশাল ব্যাপার। স্যার একটা জাস্ট একটা এক্সাম্পল দিছে, একটা গণভোটে একটা এক্সাম্পল দিছে। স্যার আপনার কাছে একটু জিজ্ঞাসা করি যে দেখেন এখানে পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে, দেখেন পিছনে যেগুলো আপনার মানে কী বলবো যে প্রবলভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই সময় কিন্তু আমার ফরেন ফ্রেন্ডসরা কিন্তু স্টেটমেন্ট করে ওগুলো অ্যাপ্রুভাল দিয়েছেন, যাদের কথা যারা এখনকার সময়ে তারা সক্রিয় আছেন যেসব দেশ, হ্যাঁ তার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ তো অবশ্যই ছিলেন। এখন আবার বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে বা আগামী দিনে বাংলাদেশ কেমন চলবে ইত্যাদি ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রগুলোর খুব মনোযোগ এবং প্রভাবের কথা শোনা যায়। এটার সঙ্গে বাস্তবতার মিল কতটা? আমি তো গ্রাম থেকে একটু বললাম না, ছিলাম গ্রামে, আমরা একটা দৃশ্য দেখতাম যে বলদটা বেশি জুয়াল টানে,
তার কাঁধে ঘা হয়ে যায়। ঘা হইলে সেখানে একটা আটালি পোকা হয়, গ্রামের ছেলে কেউ থাকলে বুঝবে। তখন শালিক পাখি বসে যখন ওটার উপর ঠোকর দে, ঠোকরা ওই পোকা খায়, ওটা আরও মাথা নিচু করে দেয়, কারণ ওটার চুলকানির কাজও আরাম লাগে। আর যেটা তাগড়া ষাঁড় এখনও যুগালে ক্ষত হয় নাই, ওইটার উপর পাখি বসলে এটা ঘাড় এমনভাবে নাড়ায় পাখি আর বসতে পারে না, সেখানে মলত্যাগ করতে পারে না। এখন কোন পাখি কোন গরুর উপরে বসে মল ত্যাগ করবে সেটা ওই গরুর অবস্থার উপর নির্ভর করবে। আমি আমার বিদেশি বন্ধুকে আমার ড্রয়িং রুম পর্যন্ত আনতে পারি, আমি কতটুক খাতিক করে আমার বেডরুম পর্যন্ত নিয়ে যাব, শুড আই এট অল? আপনার ছাগল নাচে খুঁটির জোরে, আপনি এত কিছু অ্যালাউ করতেছেন কেন? আপনার সাংবাদিকরা, ব্যবসায়ীরা যারা এখন দল বেঁধে কারোর সাথে দেখা করতে যাচ্ছে, আগাম ধরে নিচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেল, কেমন বিদেশিরা যেভাবে যাচ্ছে ধরে নিচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেল, এই সাংবাদিকরা, এই ব্যবসায়িক গ্রুপরা ঠিক শেখ হাসিনার শেষ দিকে তার সংবাদ সম্মেলনে গায়ে পড়ে সব কিছু বলছেন। অতএব এটা আপনার জাগতিক চরিত্রে, বৈষয়িক চরিত্রে সবাই নিজের স্বার্থের জন্য এভাবে ঘুরবে। দ্য পার্সন ইন দ্য চেয়ার ম্যাটার্স। যিনি চেয়ারে থাকেন তিনি কতটুকু কি চাইবেন সেটার উপর নির্ভর করবে। আমাদের রাজনীতিটা না, তো কিন্তু বিদেশিদের এন্ডোর্সমেন্ট ছাড়া কি চলে এখনকার বৈশ্বিক বাস্তবতায়? শুনেন, বৈশ্বিক বাস্তবতা, কারণ আপনার ফরেন রিলেশন তো লাগবে। আছে, ফরেন রিলেশন আছে। আপনি সেই ওই যে বললাম না, ফরেন রিলেশনে বললাম তো আপনি ড্রয়িং রুম পর্যন্ত আনবেন, আপনি বেডরুমে নেবেন কি না সেটা আপনার উপর নির্ভর করে। আমি এনবিআরের চেয়ারম্যান, আমার কাছে IMF টিম আসছে, আমার বাজেট ছিল, ইনহেরিট করছিলাম 36,000 কোটি টাকা, আমি 43,150 কোটি টাকা টার্গেট করলাম। এখন আমার মাতব্বর IMF এসে আমাকে বলতেছে মিটিংয়ের মধ্যে যে তোমার 17% গ্রোথ, দিস ইজ হাইলি অ্যাম্বিশিয়াস। তো আমাকে যখন তারা বললো যে 17% গ্রোথ তুমি নিতে পারো না, ইট ইজ হাইলি অ্যাম্বিশিয়াস, আমি বললাম যে মাত্র 17% গ্রোথ দিলাম, তাও 36,000 কোটি টাকা সব মিলিয়ে, কাস্টমস, ব্যাট, ইনকাম ট্যাক্স সবটা মিলিয়ে। তা আমি বিনয়ের সহিত বললাম যে ইউ হ্যাভ টি অ্যান্ড প্লিজ লিভ মাই রুম, দিস ইজ মাই ম্যাটার। তা আমি তো পরে 17%-এর থেকে আরও অনেক বেশি গ্রোথে গেলাম, 43,150 কোটি জায়গা তখন 47,000 কোটি টাকা পেলাম। এটা নির্ভর করে আপনি কি চান। আমি যখন ট্যাক্স আদায় শুরু করলাম, যে কার কাছে আমার নিয়মমাফিক পাওনা আছে, তখন ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকারই তো আমাকে আর রাখলো না। মানে আপনি মেরুদণ্ড সোজা রাখার কথা বলছেন? জি অবশ্যই। আপনি কেন, আমি নেব না কেন? ধরেন আমি নাম ধরেই বলি না, অসুবিধা কি? এগুলো তো ফ্যাক্ট। আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার থেকে ট্যাক্স আদায় করলাম, আমাকে টেলিফোন করা হলো যে তিনি 3বারের প্রধানমন্ত্রী, ওনার থেকে। আমি অসুবিধার কিছু নেই, উনি আরও 3বার প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আমার নিয়ম মাফিক এই ট্যাক্স দানা আছে, দিতে হবে। শি হ্যাড টু। আপনার সাইফুর রহমান 12বার বাজেট দিয়েছে, তার থেকে ট্যাক্স যখন নেই তখন উনি আমাকে বললেন, ইতা বদিউর আমার সাথে কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। কারণ হি ওয়াজ ফাইন্যান্স মিনিস্টার, আই ওয়াজ এডিশনাল সেক্রেটারি ERD। আমি বললাম যে স্টিল বদিউর রহমান ইজ ইউর এডিশনাল সেক্রেটারি, ইউ আর মাই ফাইন্যান্স মিনিস্টার। কিন্তু স্যার 12বার বাজেট দিয়েছেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো আপনি তো যোগ বিয়োগ করার সুযোগ পান না। আমি পাটিগণিতে যোগ বিয়োগ করেছি, আপনার কাছে টাকা পাবো, পিয়ন দিয়ে পাঠিয়ে দেন, রসিদ আমি পাঠিয়ে দেবো। হি হ্যাড টু বি। মওদুদ আমাকে আটকানোর চেষ্টা করেছে, আর বলবো না, অনেক আছে। অতএব সারসংক্ষেপটা বলে দিই, চেয়ারে থাকলে ওই এনবিআরের চেয়ারম্যান থাকার কারণে আমার পরিচিতি হয়েছে, কিন্তু আমি যে মানুষগুলোকে নমস্য ভাবতাম, যাদের একটা কথা শোনার জন্য হা করে থাকতাম, তাদের যে অবস্থা আমি দেখছি, তারা যে পরিমাণে সোর, ট্যাক্স দেয় না নিজে ক্ষমতায় থেকে, তখন আমার শ্রদ্ধাবোধ কমে যায়। তারপরেও আমি বিশ্বাস হারাই। জি, আমরা শেষে পার্সন ম্যাটার। পার্সন ম্যাটার। এখন দল যদি পারিবারিক দল হয়, একসময় বাপের ছবি, মার ছবি, আরেক সময় বাপ মা ছেলের ছবি, আবার এক সময় বঙ্গবন্ধু ছবি, তারপরে বঙ্গবন্ধু কর্নার করতে করতে বঙ্গবন্ধুকে কন্ডাক্ট করে ফেলল। তো এই জাতীয় যদি অবস্থা হয় পারিবারিক, আবার তাহলে কি হবে? জি, আমরা একদম শেষের দিকে কনক্লুডিং। জানাব
আমি ওর বাবুকাম। প্রশ্নের একটু উত্তর দিব, জি, তার আগে please। একটু বলে নেই, সেটা হচ্ছে হ্যাঁ, এটা ঠিক সংক্ষেপে, জি। হ্যাঁ, সেটা হচ্ছে পৃথিবীর সব জায়গায় প্রতিষ্ঠান বড়, ব্যক্তি বড় না। বাংলাদেশে ব্যক্তি বড়, প্রতিষ্ঠানের কোনো মূল্য নাই। যেমন আপনি বলেন যে সে ঢাকা ইউনিভার্সিটির টিচার, এটা কিছু মিন করে না। আপনাকে বলতে হবে টিচারটা কে, এটা বলতে হবে। উনি একজন এমপি, কিছু মিন করে না, বলতে হবে এমপিটা কে। এই প্রশ্নের উত্তর দিই আমি। সে বলল যে জুলাই আগস্টের স্পিরিট, এইটা তো করতে হবে আর কি। প্রথম কথা হচ্ছে, এই সরকারটা কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার? দ্যাট ইজ এ ভাইটাল কোয়েশ্চেন। এটা যদি বিপ্লবী সরকার হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যা খুশি করতে পারে। যেহেতু এটা সাংবিধানিক সরকার, সংবিধান মতে এটা শপথ নিয়ে এই সরকার গঠিত হয়েছে, সুতরাং ইটস এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। সুতরাং যা খুশি তাই করা যাবে না, বলছি যা খুশি তাই করা যাবে না। এক। দুই নম্বর হচ্ছে, যেহেতু এটা ভোটে দেয়া হয়েছে, ভোটে দেয়া হয়েছে মানে কি, ফর অ্যান্ড এগেনস্ট আছে, এটা ভোটে দেওয়ার তো দরকার ছিল না। ভোটে যেহেতু দেওয়া হচ্ছে, তার না অপশন আছে, তাইলে তো এইটা তো কোনো ভোট হলো না। না, যদি আপনি কি বলে যে এইটাকে ডিজোন করার যদি আমার সুযোগ থাকে, মাহবুব কামাল ছোট করে ফেলবো, উত্তর হয়ে গেছে আপনার, তার মানে আপনার উত্তর হয়ে গেছে পরিষ্কার। ফলে এইটা ওই বিপ্লবী কি 5ই আগস্টের স্পিরিট ছিল, এটা বললে হবে না। এটা হয়তো তখন যদি 5ই আগস্টের পরে কি শহীদ মিনারে গিয়া বিপ্লবী সরকার শপথ নিত, কনস্টিটিউশন বাতিল করে দিত, তাইলে আমরা বুঝতাম। আপনি শপথ নিলেন সংবিধানের অধীনে, তারপরে এখন বলতেছেন যে বিপ্লবী চেতনা, হ্যাঁ, এটা তো হবে না। জেসমিন আপা, আপনি যদি একটু কনক্লুডিং। একটা প্রশ্ন ছিল যে ভবিষ্যৎ সরকার হলো মুক্তিযুদ্ধ বিষয়ে কি হবে। আসলে মুক্তিযুদ্ধ 71 আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সাথে মিশেছে এই কারণে, কারণ এর ফলে আমরা বাংলাদেশ যে আমাদের দেশ, আজ যে আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করি, সেটার ভিত্তি কিন্তু মুক্তিযুদ্ধ। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। অস্বীকার করার জায়গা না মানে এখানে কোনো অশ্রদ্ধা করারও জায়গা নাই কোনো কিছু। এটাই আমার শেষ মেসেজ এটা। জি, ধন্যবাদ। না, আপনি না, এটা আসলে ডিবেট করে শেষ হবে না, যদি কোনো কমেন্ট থাকে। না, ধন্যবাদ। এত ডিবেট করার তো সময় নাই, আসলে সময় থাকলো। হ্যাঁ, আপনি কি কোনো কমেন্ট? কিন্তু উত্তর দেওয়ার সময় নেই, আমাকে শেষ করতে হবে। যদি কমেন্ট, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ডেডলাইন বাংলাদেশ তরুণ ভোটারদের, শিক্ষার্থীদের অনেক মতামত আছে, অনেক জিজ্ঞাসা আছে এবং আগামী বাংলাদেশ নিয়ে তাদের অনেক স্বপ্নও আছে। তবে যে নির্বাচন আমরা অপেক্ষা করছি, এটা শুধু ব্যালটের খেলা নয়, এটি জনগণের আস্থা, ভোটারদের নিরাপত্তা এবং তাদের মর্যাদার পরীক্ষা, তাদের ভবিষ্যতের পরীক্ষা। মাঠের উত্তাপ আছে, সহিংসতা বা বিভ্রান্তি যতই থাকুক না কেন, শেষ কথা জনগণের হাতে। জনগণই কথা বলবে, তারা যে রায় দিবে সেটি আগামী দিনে গণতন্ত্রের আসল পরীক্ষা এবং মাপকাঠি। আমরা তরুণদের যে আকাঙ্ক্ষার কথা বললাম, জুলাই যে চেতনার কথা বলা হচ্ছে, সেই চেতনা কতটা আমরা ধারণ করছি, কতটা আমরা সাহসিকতার সঙ্গে নতুন বাংলাদেশকে রচনা করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, সেটা এই নির্বাচনের মধ্য দিয়েই তার প্রতিফলন আমরা দেখব। ইতিমধ্যেই আমাদের জাতি হিসেবে আমাদের যে ধরনের যে সাফারিংসগুলো, যে দুর্ভোগগুলো আমাদের সহ্য করতে হয়েছে, এবং এই কারণে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের অর্থনীতি, আমাদের প্রাতিষ্ঠানিক যে শক্তি, সব কিছুর মধ্যে কিন্তু আমাদের একজনের দৈন্য এবং জীর্ণতা তৈরি হয়েছে। এবং আমাদের জাতি হিসেবে বৈশ্বিকভাবেও আমাদের অবস্থানকে আমরা আবার নতুন করে তুলে ধরবার জন্য নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে আছে। যে নতুন সরকার আসবে, যে দল নির্বাচনে বিজয়ী হবে, আমরা চেষ্টা করছি, আমরা বুঝবার চেষ্টা করছি যে এই দলগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং নির্বাচনে যেই দলই জিতুক না কেন নিঃশর্তভাবে তারা নির্বাচনে ফলাফল মেনে নেবে এবং গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতা করবে এবং একটি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হবে। আমরা সেই ধরনের একটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সামর্থ্য, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সামর্থ্য, সেটির উপরে নির্ভর করছে, কোনো পেশি শক্তি নয়। চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং জনগণের রায়ের জন্য অপেক্ষা। এই ছিল আজকের ডেডলাইন বাংলাদেশে। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুভরাত্রি সবার জন্য।